হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই মোলের পর্যালোচনা ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকে লেকচার হচ্ছে আমাদের খুবই ইন্টারেস্টিং ভাই। আজকে হচ্ছে আমরা অনেক নতুন জিনিসপত্র শিখবো। তবে আমি আশা করতেছি তোমরা আজকে লেকচারটা দেখার আগে যেন তোমরা আগের লেকচারটা দেখে আসো। কেন? কারণ আগের লেকচার হচ্ছে আমরা অনেকগুলো যোগের হচ্ছে তোমরা হচ্ছে ভাই জটিল যোগ যেগুলো ছিল সেগুলোর সংকরণ কীভাবে নির্ণয় করে, সেগুলোর চিত্র কীভাবে হয়, চিত্র কীভাবে আঁকে, সব কিন্তু আমরা শিখে আসছি। আজকে হচ্ছে আমরা প্রথমেই আরও কিছু কয়েকটা যোগের আমরা যে চিত্র দেখার চেষ্টা করব এবং সেগুলোর হচ্ছে সংকরণ নির্ণয় করব। দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। তবে আজকের পড়াগুলো অনেক ইন্টারেস্টিং ভাই এবং অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য। কেমন? তো আজকের লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের আজকের লেকচারটা স্টার্ট করি। আজকের লেকচার হচ্ছে আমরা প্রথমে ওই যে গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে স্টার্ট করব। আমরা গত ক্লাসে কী পড়তেছিলাম ভাই? লাস্টে আমরা পড়তেছিলাম হচ্ছে তোমার ভাই কিছু সন্নিবেশ সমযোজী বন্ধনযুক্ত কিছু জটিলায়ন এবং জটিল যোগের গঠন এবং সংকরায়ন দেখতেছিলাম। ওকে, আমরা 3-4টা যোগের হচ্ছে তোমার গঠন এবং সংকরায়ন দেখে ফেলছি। তো আজকের লেকচার স্টার্ট করার আগে আমি গত ক্লাসের একটা জিনিস তোমাকে একটু করে আবার মনে করাই দিয়ে আসো। আমরা দুই ধরনের লিগ্যান্ডের সাথে পরিচয় হয়েছিলাম ভাই। দুই ধরনের লিগ্যান্ডের সাথে পরিচয় হয়েছি। একটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই স্ট্রং লিগ্যান্ড, একটাকে আমরা বলছি তোমার হচ্ছে ভাই স্ট্রং লিগ্যান্ড। এগুলো কি? এগুলো তোমরা অলরেডি জানো, আমি আশা করতেছি। অলরেডি আমি অনেকবার বলছি এগুলো। কেমন? আরেকটা তোমার হচ্ছে আমরা জানি হচ্ছে সবাই ভাই উইক লিগ্যান্ড। আরেকটা ছিল তোমার হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে ভাই স্ট্রং লিগ্যান্ড কারা কারা, অলরেডি তোমাকে আমি আরেকবার লিখে দিচ্ছি জিনিসটা, আমি আরেকবার মনে করাই দিই। সিও এটা একটা স্ট্রং লিগ্যান্ড ছিল, সিএন মাইনাস এটা একটা স্ট্রং লিগ্যান্ড ছিল। তারপরে তোমার এখানে NH3 এটা একটা স্ট্রং লিগ্যান্ড ছিল। তারপরে তোমার এখানে NO2 মাইনাস এটা একটা স্ট্রং লিগ্যান্ড ছিল। NO এটাও তোমার একটা স্ট্রং লিগ্যান্ড ছিল। H2O এটাও তোমার একটা স্ট্রং লিগ্যান্ড ছিল। আর অন্যদিকে উইক লিগ্যান্ড কারা ছিল ভাই? আয়োডিন মাইনাস এটা তোমার উইক লিগ্যান্ড ছিল। Br মাইনাস উইক লিগ্যান্ড ছিল তোমার। তারপরে তোমার হচ্ছে ক্লোরিন মাইনাস উইক লিগ্যান্ড ছিল, রাইট? তারপরে তোমার এখানে ফ্লোরিন মাইনাস এটাও উইক লিগ্যান্ড ছিল। তারপরে তোমার এখানে আমরা যেটা দেখে আসছিলাম SCN মাইনাস এটাও উইক লিগ্যান্ড ছিল। এবং তোমার হচ্ছে ভাই OH মাইনাস এটাও তোমার এখানে উইক লিগ্যান্ড ছিল। তো এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তাই না ভাই? যে স্ট্রং লিগ্যান্ড হচ্ছে এরা, এগুলো তোমার একটু মনে রাখতে হবে। আর উইক লিগ্যান্ড হচ্ছে তোমার ভাই এগুলা। আচ্ছা ভাই, এটা আমাদের লাভটা কি জেনে লাভটা কী হবে? আমরা দেখো গত ক্লাসে কিন্তু পড়ে আসছি যারা হচ্ছে তোমার ভাই স্ট্রং লিগ্যান্ড থাকে তারা কি করতে পারে? হুন্ডের নিয়মকে ভঙ্গ করতে পারে। এরা কি করতে পারে ভাই? এরা কিন্তু ব্রেক হুন্ডস রুল। আমি বারবার বলতেছি ভাই, আজকে ক্লাস করার আগে কিন্তু আগে ক্লাসটা অবশ্যই করে আসতে হবে, নাহলে কিন্তু আজকে অনেক পড়াই বুঝবা না। কেমন? আচ্ছা, আর উইক লিগ্যান্ড যারা থাকে ভাই এরা কি করতে পারে ভাই? এরা হুন্ডের নিয়মটাকে ভাঙতে পারে না। সো আমরা লিখছিলাম গত ক্লাসে তোমার এখানে ক্যান নট ব্রেক হুন্ডস রুল, ক্যান নট ব্রেক হুন্ডস রুল। ওকে, তাহলে আমরা এখানে অলরেডি একটু রিভিশন দিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে আজকে চলো কিছু যোগের হচ্ছে আমরা আবার গত ক্লাসের মধ্যে চিত্র আঁকার চেষ্টা করব, চিত্র এদের সংকরণগুলো নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা ফার্স্ট যোগটা দেখে ফেলে আসো। আজকে আমরা ফার্স্ট যে যোগটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের CO, তারপরে তোমার এখানে NH3, এখানে 5, তারপর তোমার এখানে Cl, তারপর এখানে তোমার এখানে দেওয়া আছে হচ্ছে Cl2। ওকে, সো এই যোগটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে ফার্স্ট অফ অল আমাকে একটু করে বলো আগে যে এখানে যে জটিল আয়নটা আছে সেটা কিন্তু কী হিসেবে কাজ করতেছে? ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে। কেন? কারণ এটা আগে বসছে। আমরা জানি জটিল আয়ন যদি আগে বসে তাহলে সেটা ক্যাটায়ন হিসেবে আচরণ করে, জটিল আয়ন যদি তোমার পরে বসে তাহলে সেটা হচ্ছে যে তোমার এখানে অ্যানায়ন হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, তারপর দেখো এখন যেহেতু জটিল আয়নটা তোমার এখানে আগে বসছে ভাই, তাহলে কিন্তু এটা কী হিসেবে কাজ করতেছে বলো তো? এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে দেখো তো কোবাল্ট হচ্ছে একটা তোমার অবস্থান্তর মৌল। আমরা সবাই জানি একটা জটিল আয়নের মধ্যে অবস্থান্তর মৌলটা কী হিসেবে কাজ করে? কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে। সো এই যৌগটার মধ্যে কেন্দ্রীয় মৌলকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি তাহলে মাস্ট বি বলবা ভাই কেন্দ্রীয় মৌল হইতেছে এখানে কোবাল্ট। এখানে তাহলে ভাই কেন্দ্রীয় মৌলটা কী হবে বলো তো ভাই? কেন্দ্রীয় মৌল হবে তোমার এখানে কোবাল্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের ফার্স্ট কাজটা কী হবে? আগে আমাদের ফার্স্ট কাজটা হবে তোমার এখানে আগে ভাই এই যে কোবাল্ট যে কেন্দ্রীয় মৌলটা আছে না, এই কোবাল্টের তোমার হচ্ছে ভাই আমাদের হচ্ছে আগে বের করে ফেলতে হবে যে এই কোবাল্টার তোমার হচ্ছে ভাই জারণ সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আগে। এখন জারণ সংখ্যা কীভাবে বের করে ভাই? ধরো আমরা কোবাল্টের জারণ সংখ্যাকে X ধরে নিচ্ছি। আমরা সাপোজ কোবাল্টের যে জারণ সংখ্যা, এই কোবাল্টের জারণ সংখ্যা যেটা আছে, এই কোবাল্টের জারণ সংখ্যাকে সাপোজ আমরা হচ্ছে ভাই এখানে X ধরে নিচ্ছি। তাহলে যদি এটাকে আমরা X ধরি তাহলে দেখো এখানে কত আসবে?
কোবাল্টের জারণসংখ্যাকে আমরা এক্স ধরছি প্লাস, তারপরে দেখো তো NH3 তোমার হচ্ছে একটা যৌগ, আমরা সবাই জানি যৌগের জারণসংখ্যা কত হয়, 0 হয়, তাহলে 0 × 5 হবে। আবার এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের জারণসংখ্যা হচ্ছে -1 হয়, প্লাস এখানে 2টা ক্লোরিন আছে, তাহলে 2 × -1 হবে। ওকে, আর আমরা জানি যে পুরা যৌগের টোটাল জারণসংখ্যা কত হয়, 0 হয়। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x -1 -2 মানে -3 থাকবে, ইকুয়াল 0 আসবে। তাহলে x ইকুয়াল এখান থেকে কত আসবে বলো তো, +3 আসবে। অর্থাৎ এই যৌগটাতে, এই যে জটিল যৌগ যেটা আছে, এই জটিল যৌগটার মধ্যে কোবাল্ট যেটা আছে, এই কোবাল্টের জারণসংখ্যা কত বেড়ে আসছে, এখানে +3 বেড়ে আসছে। ওকে ভাই, তারপরে স্টেপটা কী ছিল আমাদের, চিত্র আঁকার জন্য। তারপরে স্টেপটা ছিল আগে তুমি কোবাল্টের ইলেকট্রোবিন্যাস লিখে ফেলো। দেখো তুমি, আমরা সবাই জানি আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রনের 26 হয়, কোবাল্টের কত হয় বলো তো, 27 হয়। তাহলে কোবাল্টের যদি 27 হয়, কোবাল্টের স্ট্রাকচারটা কীরকম হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হবে তোমার এখানে 4s2 3d7 হবে, রাইট। এটা ছিল তোমার এখানে কোবাল্টের, মানে আমরা সবাই জানি হচ্ছে ইলেকট্রোবিন্যাস। দেখো এখানে 2 4 10, তারপরে তোমার এখানে 12 18 20 27। ওকে, আচ্ছা এইবার আসো, এইবারে দেখো এখানে +3 আছে না ভাই, তাহলে আমরা যদি এখন কোবাল্ট 3+ জন্য যদি বের করতে চাই, কোবাল্ট 3+, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা 87 হবে, জাস্ট 3টে ইলেকট্রনের শর্টেজ আছে। আচ্ছা, তাহলে এই কোবাল্ট 3+-এ 3+ মানে কি বলো তো, 3টে ইলেকট্রনের অভাব আছে ভাই। এখন এই 3টে ইলেকট্রন কোত্থেকে যাবে, আমাকে একটু করে বলতে পারবা, এই 3টে ইলেকট্রন কোত্থেকে সরবে? আমরা সবাই জানি প্রথমে আগে সর্বশেষ শক্তিস্তর থেকে সরে, এখানে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বার 4s2 আছে, তাহলে প্রথমে 2টা ইলেকট্রন আগে এখান থেকে যাবে, দেন একটা ইলেকট্রন এখান থেকে যাবে। তাহলে এটা তাহলে চিত্রটা কীরকম, এটা তাহলে এখন মানে অবস্থাটা কীরকম হবে, এতটুকুর কোনো চেঞ্জ হবে না, এতটুকুর কোনো চেঞ্জ হবে না, যেহেতু 3+, তাহলে 3টে ইলেকট্রন নাই, তাহলে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা 4s0 হয়ে গেছে, এটা তাহলে তোমার এখানে 3d6 হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি সবাই। তারপর দেখো তো, আমি তোমাদেরকে কী শিখেছিলাম, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে ভাই যদি তুমি ওই যে চিত্র আঁকতে চাও, তাহলে তোমাকে SDP নিয়ে চিন্তা করতে হবে। তো এখানে আমরা কিন্তু সব স্টেপ গত ক্লাসে লিখে দিয়েছি, এইখানে আমি স্টেপ লিখতেছি না, আশা করি তোমাদের কাছে জিনিসটা আছে। আমরা লিখছিলাম যে তুমি যদি চিত্র আঁকতে চাও তাহলে তোমাকে SD এবং P নিয়ে চিন্তা করতে হবে। তো 3D এর পরে কত আসে, 4P আসে, তো 4P তো এখানে কিছু নাই, তাহলে 4P 0, তাহলে এটাকে নিয়ে চিন্তা করতে হবে একটু তোমার, কেমন এরকম হচ্ছে স্ট্রাকচারটা তোমার কাছে আছে। আর আমরা বলছিলাম যে চিত্র আঁকার জন্য আসলে কোনটা জরুরি, এই 3টা জরুরি, এই 3টা জিনিস হচ্ছে আমাদের কাছে জরুরি চিত্র আঁকার জন্য। এই পুরা যৌগের, এই পুরা যৌগটার চিত্র অঙ্কন করার জন্য এই 3টা জিনিস হচ্ছে আমাদের জরুরি। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। ফার্স্টে তুমি এখানে ভাই কেন্দ্রীয় মৌল যেটা, সেটা জারণ সংখ্যা বের করছো, দেন ওই কেন্দ্রীয় মৌলটা ইলেকট্রোবিন্যাস করছো, দেন ওই জারণ সংখ্যাটা দিয়ে, মানে 3+ যেহেতু, তাহলে 3টে ইলেকট্রন ছাড়া তুমি ইলেকট্রোবিন্যাস করছো। আর তোমার এই সংকরায়ন বা তোমার হচ্ছে যে ভাই চিত্র আঁকার জন্য লাস্টের SDP, এই 3টা হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ, তাই তুমি এখানে SDP-কে নিছো। এরপর আমরা কি করতাম ভাই, এরপর হচ্ছে আমরা যেটা করতাম, এই 3টাকে হচ্ছে আমরা একটা বক্সের মধ্যে আঁকতাম। তাহলে যদি আমি এখানে একটা বক্সের মধ্যে আঁকার চেষ্টা করি, এদেরকে দেখো, তাহলে যদি এদেরকে আমরা একটা বক্সের মধ্যে আঁকার চেষ্টা করি, এখানে ফার্স্টে আমরা D-কে আঁকবো, তাহলে D এর 5টা আঁকো, তাহলে এখানে তুমি আগে D এর 5টা আঁকো। দেখো এগুলো একদম ইজি ভাই, সবগুলোতে সেম স্টেপ, যারা গত ক্লাসটা করে আসো তাদের কাছে একদম ইজি লাগার কথা এটা। তারপরে তোমার এখানে S এর জন্য একটা আঁকো, আর তোমার P এর জন্য 3টা আঁকবা, তাহলে তোমার এখানে P এর জন্য 3টা আঁকবা, তাহলে P এর জন্য তুমি এখানে 3টা আঁকো, 1 2 3, আর এখানে তুমি হচ্ছে যে 5টা আঁকো টোটাল। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে তুমি তাহলে 5টা আঁকো, হ্যাঁ ওকে ভাই। তাহলে এবার দেখো এখানে, এবার এখানে কি আছে দেখো তো, এই 3টাকে নিয়ে আমি লাস্টের 3টাকে নিয়ে চিন্তা করবো, লাস্টের 3টার জন্য আমরা ঘর আঁকলাম এখানে। তো এখানে ফার্স্টে আগে 3D6 আছে, 3D এখানে 6 আছে। ওকে, তাহলে এখানে দেখো 3D6 আছে, 3D6, তারপর কি আছে এখানে 4s0 আছে, তারপর তোমার এখানে কি আছে 4p0 আছে। ওকে, এটা হচ্ছে তোমার মেইন স্ট্রাকচার আছে লাস্টের 3টার। এইবার এখানে একটু তুমি ভালো করে জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে তোমার কি আছে ভাই, NH3 আর Cl আছে, NH3 আর Cl আছে। এখানে মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, তাহলে এখানে কিন্তু লিগ্যান্ড আছে 2 ধরনের। কী কী লিগ্যান্ড আছে, একটা NH3 আছে, একটা Cl আছে। অলরেডি আমরা একটু আগে দেখে আসছি, NH3 কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড, Cl হচ্ছে তোমার একটা উইক লিগ্যান্ড। তো একটা স্ট্রং আর একটা উইক যদি একসাথে থাকে, তাহলে উইকটা কিন্তু পাত্তা পাবে না, তাহলে মেইন তখন মানে এই ফুল কন্ট্রোল করবে কে বলো তো, ফুল কন্ট্রোল করবে কিন্তু স্ট্রং। তাই যদি স্ট্রং আর উইক একসাথে থাকে, আলটিমেটলি পুরো জিনিসটা স্ট্রং হয়ে যায়।
ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এখানে ধরো একজন শক্তিশালী লোকের সাথে একজন দুর্বল লোকও তার সাথে একই সাথে দল হয়ে একটা টিম গঠন করছে, আলটিমেটলি টিমটা কিন্তু শক্তিশালীই হয় যেহেতু শক্তিশালী লোকটা এখানে আছে। তাই ব্যাপারটা হচ্ছে কি, যদি স্ট্রং এবং উইক লিগান একসাথে থাকে তাইলে আলটিমেট যে লিগানটা মানে রেজাল্টেন্ট যে লিগানটা হবে সেটা কিন্তু স্ট্রং হবে। চলো এই লাইনটা আমি তোমার এখানে লিখে দিই, সেটা হচ্ছে কি, এখানে আমরা মনে রাখবো যদি স্ট্রং এবং উইক লিগ্যান্ড একসাথে থাকে তবে নেট লিগ্যান্ড মানে হচ্ছে যে রেজাল্টেন্ট যে লিগ্যান্ডটা স্ট্রং হবে বা স্ট্রংয়ের মতো আচরণ করবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার এখানে কাহিনী তাহলে দেখো, এবার এখানে কী হবে জিনিসটা দেখো। তাহলে এটা কিন্তু স্ট্রং, তাহলে যেহেতু আলটিমেটলি এটা স্ট্রং তাহলে এটা কিন্তু কী করবে, হুনের নিয়মটাকে কিন্তু ব্রেক করবে, রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করে দেখো। ফার্স্টে D6 যেখানে ছিল তাহলে কাহিনী কীরকম হইতো, যে তোমার এখানে তাহলে ফার্স্টে কিন্তু একটা করে প্রবেশ করতো, তাই না? হুন্ডের নিয়ম অনুসারে কী করতে আগে একটা করে প্রবেশ করতো, রাইট। কিন্তু যেহেতু এখানে স্ট্রং লিগ্যান্ড আছে তাহলে এটা হুন্ডের নিয়মে ব্যতিক্রম ঘটবে, এখানে মানে হুন্ডের নিয়ম মেনে চলবে না। তো হুন্ডের নিয়ম মেনে চলা মানে কি একটা করে প্রবেশ করা আগে, আর হুন্ডের নিয়ম মেনে না চলা মানে কি দুটো করে প্রবেশ করা। তাহলে যেটা হবে এখানে যে 6টা ছিল তারা কীভাবে প্রবেশ করবে যদি তোমাকে আমি এখানে আরেকবার দেখাই। দেখো এখানে কিন্তু কী করছে বলো তো, এখানে কিন্তু হুন্ডের নিয়ম মেনে চলছে, তাহলে এখানে কিন্তু তোমার হুন্ডের যে রুলস এটা কিন্তু তোমার মেনে চলছে। আর এখানে ব্রেক হুন্ডস রুল কেন, কারণ এখানে স্ট্রং তোমার এখানে হচ্ছে ভাই লিগ্যান্ড আছে, তাহলে সেখানে কী হবে দুটো করে প্রবেশ করবে 6। ওকে, তার কাহিনী হচ্ছে তোমার এখানে এরকম। আচ্ছা, এবার কী হবে ভাই, এবার দেখো জিনিসটা এখানে এবার কী হবে দেখো, এবার যে কাহিনীটা হবে এখানে ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখো এখানে তোমার টোটাল লিগ্যান্ড আছে কয়টা, টোটাল লিগ্যান্ড কিন্তু এখানে 6টা আছে। টোটাল লিগ্যান্ড এখানে কয়টা আছে ভাই, 6টা আছে। NH3 আছে 5টা, Cl আছে 1টা। তাহলে এখানে 10H3 বসবে, এখানে 10H3 বসবে, এখানে 10H3 বসবে, এখানে 10H3 বসবে, এখানে 10H3 বসবে। আর এখানে লিগ্যান্ড হিসেবে Cl আছে কয়টা, Cl আছে 1টা, তাহলে এখানে একটা Cl বসবে। শেষ ভাই, এটাই তো তোমার স্ট্রাকচার। আর লিগ্যান্ডগুলো কী করে, মুক্ত জল ইলেকট্রন দান করে, এই যে ইলেকট্রন এখানে দান করে দিচ্ছে। ওকে, দেখো একদম সিম্পল ভাই, একদম সিম্পল স্ট্রাকচার আঁকা। তাহলে এখানে দেখো এখানে টোটাল লিগ্যান্ড আছে কয়টা, টোটাল লিগ্যান্ড আছে এখানে 6টা, NH3 আছে 5টা, Cl আছে 1টা। তাহলে এখানে NH3 5টা বসাইছি আমি ভাই, একটা Clকে বসাইছি। আর এখানে কী করছে, এখানে দুটো করে এখানে তোমার ইলেকট্রন দান করছে। আর একটা জিনিস আমরা দেখো অলরেডি, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা সংকরায়ন কত হবে, এখান থেকে দেখো তো D এর 2টা ইউজ হয়েছে, এখান থেকে দেখো D এর 2টা ইউজ হয়েছে, তাহলে এখানে হচ্ছে D2, এখান থেকে S ইউজ হয়েছে একটা, তাহলে এটা হবে S। আর এখান থেকে P এর 3টা ইউজ হয়েছে, এখান থেকে P এর 3টা ইউজ হয়েছে, তাহলে কী হবে এখানে দেখো, তাহলে এখান থেকে S এর একটা ইউজ হয়েছে, তাহলে S, P এর 3টা ইউজ হয়েছে, তাই P3। দেখো এখানে D2 কেন দিলাম ভাই, কারণ D এর 2টা তোমার হচ্ছে যে ভাই শক্তি উপশক্তি স্তর ইউজ হয়েছে, S এর একটা ইউজ হয়েছে, P এর 3টা ইউজ হয়েছে, তাই এখানে D2sp3। তাইলে এই যৌগটার সংকরায়ন কত হবে, এই যৌগটার সংকরায়ন তোমার এখানে হবে, এই যৌগটার সংকরায়ন তোমার এখানে হবে D2sp3। ওকে, আর আমরা গত ক্লাসে শিখে আসছিলাম D2sp3 যদি সংকরায়ন হয় তাহলে এটার স্ট্রাকচার কীরকম হয় ভাই, এটার স্ট্রাকচার হয় তোমার হচ্ছে অষ্টতলকীয়, এটা আমরা গত ক্লাসে আলোচনা করে আসছিলাম, রাইট। আর এটার যে সংকরণ D2sp3 হবে সেটা কিন্তু আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। কেমনে, কারণ এখানে দেখো এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা, সন্নিবেশ সংখ্যা মানে লিগ্যান্ড যতটা আছে তত, এখানে টোটাল লিগ্যান্ড আছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো সন্নিবেশ সংখ্যা 6 হলে সেখানে হয় D2sp3 হবে অথবা sp3d2 হবে। তো কখন D2sp3 হয়, যখন এখানে স্ট্রং লিগ্যান্ড থাকে, সেখানে স্ট্রং লিগ্যান্ড আছে, নেট লিগ্যান্ডটা কিন্তু স্ট্রং। আর যদি sp3d2 কখন হবে, যখন তোমার এখানে উইক লিগ্যান্ড থাকবে। ওকে, আশা করি আমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছি। তাহলে এটার আমরা তাহলে সংকরায়নটা এখানে দেখে ফেলছি। তাহলে আমরা চলো এখন এটা স্ট্রাকচার টাকার চেষ্টা করি। আসো তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে, এখানে আমি যদি তোমার এখানে সেন্ট্রাল মূল হচ্ছে আমার এখানে CO, তারপর এটার সাথে তাহলে তোমার NH3 থাকবে এখানে কয়টা, 5টা, তাহলে একটা NH3কে এখানে দাও, একটা NH3কে এখানে দাও, একটা NH3কে এখানে দাও, একটা NH3কে তুমি এখানে দাও।
একটা NH3 তুমি এখানে দাও। আর এখানে Cl থাকবে কয়টা বলো তো, লিগ্যান্ড হিসেবে একটা Cl-কে তুমি এখানে দাও। ওকে, তো লিগ্যান্ডগুলো কী করে, কেন্দ্রীয় মৌলতে ইলেকট্রন এভাবে করে মানে শেয়ারিং করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এভাবে তার হচ্ছে বন্ধন গঠন করতেছে। ওকে, তাহলে সেখানে কি করতে হয় ভাই, এখানে তীর চিহ্ন দিতে হয়, এখানে এভাবে করে তীর চিহ্ন দিতে হবে। ওকে ভাই, তাহলে এখানে আমাদের এটাই হচ্ছে তোমার এটার স্ট্রাকচার, কাহিনী এখানে শেষ হতে পারতো, কিন্তু কাহিনী এখানে শেষ হয় নাই। কেন? কারণ এখানে দেখো, এটা তুমি আয়নটা আঁকছো শুধুমাত্র, তাই না? তো এখানে তোমার একটা কী আছে, লাস্টে একটা Cl2 আছে, তাহলে তোমাকে দুইটা Cl দেখাইতে হবে। তো Clগুলো কী হয়, নেগেটিভ আয়ন যুক্ত হয়। তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে একটা Cl এখানে থাকবে, Cl মাইনাস, একটা Cl মাইনাস তোমার এখানে থাকবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা অনেক সময় এভাবে না দেখে অন্যভাবেও দেখাতে পারি। কীভাবে, আমি তোমাকে যদি টেকে দেখাই, এই জিনিসটাকে তারা আমরা অন্যভাবেও দেখাতে পারি। কীভাবে দেখো, এ স্ট্রাকচারটা আঁকবা, তো তুমি এখানে এ স্ট্রাকচারটা আঁকবা, আঁকার পরে তো দুইটা Cl যুক্ত হচ্ছে, মানে কি এখানে 2+ আছে, আর তুমি এখানে এই যে একটা Cl মাইনাস, মানে আমরা এই যে দেখো দুইটা Cl মাইনাস যুক্ত হচ্ছে, মানে কি এখানে দুইটা প্লাস আছে, 2+ আছে, মানে দুইটা অভাব আছে, এই জন্য দুইটা নেগেটিভ এসে এখানে যুক্ত হচ্ছে। তো এটা দেখানোর দরকার নেই, এটা এই সবচেয়ে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হয় এটা, ফার্স্টেরটা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। ওকে ভাই, তাহলে এরপরে চলো হচ্ছে আমরা নেক্সটে যাই আসো। তাহলে এটা আমাদের স্ট্রাকচারটা শেষ, আমরা চলো নেক্সট যৌগটা নিয়ে আলোচনা করি। তাহলে এটা আমাদের কিসের স্ট্রাকচার ছিল, তাহলে আমি ফিগারে নাম লিখে দিই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাই, এগুলো খুব সিম্পল জিনিস। তাহলে এই যৌগটা কোনটা ছিল আমার এখানে, CO NH3 Cl2 এর গঠন। ওকে, তাহলে চলো আমরা নেক্সট যৌগে যাই আসো, আমরা তাহলে চলো নেক্সট যৌগটাতে যাই আসো, নেক্সট যৌগটাতে দেখে আসো। আমরা এখানে 2 নম্বর যৌগ আমাদের কাছে কী দিছে, এই কালার দিয়ে লিখছি, এই কালার দিয়ে না, তাহলে এটা দিয়ে লিখি। 2 নম্বর যৌগটা দেখে আসো। তো 2 নম্বর যৌগটা হচ্ছে আমাদের, সাপোজ ধরো এরকম আছে, CO NH3 তারপর এখানে ধরো তোমার হচ্ছে ভাই Cl2 লেখা, তারপর তোমার এখানে ধরো Cl লেখা। এখন এটার স্ট্রাকচার, এটা সংকরায়ন, সব কিছু আমাকে বের করতে বলছে। কীভাবে বের করবো, আগে আমাদের কেন্দ্রীয় মৌল চিনতে হবে। এই কেন্দ্রীয় মৌল কোথায় থাকে, জটিল এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনটা কেন্দ্রীয় মৌল হবে, যেটা অবস্থান্তর মৌল। এদের মধ্যে অবস্থান্তর মৌল কে আছে, কোবাল্ট আছে। তাহলে এখানে কোবাল্ট কী হবে, কোবাল্ট হবে আমার এখানে কেন্দ্রীয় মৌল, কোবাল্ট হবে আমার এখানে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা, কোবাল্ট। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী হবে, এইটার আগে জারণ সংখ্যা বের করা। আমরা এই চলো কোবাল্টের জারণ সংখ্যা বের করার চেষ্টা করি আসো। আমাদের ফার্স্ট কাজ হবে কোবাল্টের জারণ সংখ্যা বের করা। ধরো এটা জারণ সংখ্যা আমরা x ধরে নিই। তাহলে জারণ সংখ্যা কীভাবে করবো, এখানে x আছে, NH3 একটা যৌগ, তাই জারণ সংখ্যা 0 হবে। এখানে 4 আছে, 2 Cl আছে, Cl এর জারণ সংখ্যা -1 হয়, প্লাস ক্লোরিন আছে একটা, তাহলে 1 × -1 হবে, টোটাল যোগের জারণ সংখ্যা 0। তাহলে এখানে কত আসবে দেখো, x - 3 = 0 আসবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে x = +3 হয়ে যাবে। তাহলে এই পুরো যৌগটার তোমার এখানে জারণ সংখ্যা কত, এখানে পুরো যৌগটার মধ্যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত হয়ে গেছে, +3। তাহলে তুমি যদি এই যে কোবাল্টের যদি আবার ইলেকট্রোবিন্যাসকে লিখো, কোবাল্ট 27 হয়। তাহলে আমি এখান থেকে কপি করে আনি, আর লেখার দরকার নাই, এটার ইলেকট্রোবিন্যাসটা হবে এটা, কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কোবাল্টের ইলেকট্রোবিন্যাস। কিন্তু আমার তো কোবাল্ট 3+ ইলেকট্রোবিন্যাস লাগবে, তাহলে আমি এই কোবাল্ট 3+ ইলেকট্রোবিন্যাস আগে লিখছি। চলো এটাকে আমি কপি করে আনি, এই যে কোবাল্ট 3+ ইলেকট্রোবিন্যাস আমি এখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের গেছে। তাহলে এখানে এবার আমাদের এই যে লাস্টের 3টা চিত্র আঁকা লাগবে। এই যে আমাদের কী করতে হয়, লাস্টের 3টা চিত্র আঁকতে হয়। তো এই লাস্টের 3টা চিত্রটা আমরা এখানে অলরেডি এঁকে ফেলছি, সো এখানে আর আঁকার দরকার নেই। এখানে আমি চলো এটাকে একবার এখানে আনি, আমার থেকে সুবিধা, আমি কপি পেস্ট করতে পারি। আচ্ছা, তোমাদের আবার আঁকতে হবে আসলে। এই যে আমরা কী করছি এখানে, এই যে ফার্স্টে আগে কোবাল্টের ইলেকট্রোবিন্যাস লিখছি, কেন্দ্রীয় মৌলটার জারণ সংখ্যা যত তত দিয়ে ইলেকট্রোবিন্যাসটা লিখছি। এই লাস্টের 3টার হচ্ছে আমরা এখানে এই বক্স আকারে তোমার এখানে হুন্ডের নিয়ম অনুসরণ করে এটা যেখানে লিখছি আমরা, এটা কিন্তু কী করছে, হুন্ডস রুলকে মেনে চলছে। হুন্ড রুল অনুসারে আগে ইলেকট্রোবিন্যাসটা আমরা লিখছি এখানে আগে। এরপর আমার এখানে দেখতে হবে আমার এই যে লিগ্যান্ডটা আছে সেটা কি আমার হচ্ছে যে স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড।
ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে লিগ্যান্ড কিন্তু দুইটা আছে, এর মধ্যে NH3 হচ্ছে স্ট্রং আর Cl হচ্ছে তোমার উইক। তো একটা উইক যখন একটা স্ট্রংয়ের সাথে থাকে আলটিমেটলি সেটা কী হয়ে যাবে, তোমার হচ্ছে স্ট্রং হয়ে যাবে, রাইট? তাহলে এখানে স্ট্রং যদি হয় তাহলে এখানে স্ট্রং হইলে তোমার এখানে কাহিনী দেখো কী হবে, এখানে স্ট্রং যদি হয়ে যায় তাহলে এখানে তোমার এখানে আলটিমেটলি নেটটা কি নেট লিগ্যান্ডটা কী হচ্ছে, নেট লিগ্যান্ড এখানে স্ট্রং হচ্ছে। তো নেট লিগ্যান্ড স্ট্রং হওয়া মানে কি, তারা হুন্ডের নিয়মটাকে ব্রেক করবে। তো হুন্ডের নিয়ম ব্রেক করা মানে কি, হুন্ডের নিয়ম তুমি যদি ব্রেক করা মানে দেখতে চাও তাহলে মানে হচ্ছে তোমার এখানে আগে একটা একটা করে প্রবেশ করতে, কিন্তু এখন একটা একটা করে প্রবেশ করবে না, এখন দুটো দুটো করে প্রবেশ করবে। তাহলে 6টা আছে, তাহলে এখানে দুটো প্রবেশ করবে, এখানে দুটো প্রবেশ করবে। ওকে, তাহলে এখানে কি করছে, এখানে ব্রেক হুন্ডস রুল, ব্রেক হুন্ডস রুল। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এবার হচ্ছে এখানে কাহিনী দেখো, তাহলে এখানে এখানে এই যোগটাতে তোমার NH3 আছে 4টা, Cl আছে 2টা লিগ্যান্ড হিসেবে। তাহলে 4টা NH3 দিয়ে দাও, 4টা NH3 দিয়ে দাও, 2টা Cl দাও। কেন? কারণ এখানে লিগ্যান্ড হিসেবে Cl আছে কয়টা, 2টা আছে। সো এখানে দেখো, তাহলে এরা এখানে আমরা জানি মুক্ত জোড় ইলেকট্রন, এরা হচ্ছে শেয়ারিং করে, এখানে মুক্ত জোড় ইলেকট্রনগুলো এখানে শেয়ারিং করবে। তাহলে লক্ষ্য করে দেখো ডি এর কয়টা ইউজ হয়েছে এখানে ভাই, ডি এর ইউজ হয়েছে 2টা, এস এর ইউজ হয়েছে কয়টা, এস এর ইউজ হয়েছে 1টা, এবং পি এর ইউজ হয়েছে কয়টা, পি এর ইউজ হয়েছে 3টা। তাহলে এটা সংকরায়ন কী হবে ভাই, তোমরা নিজেরাও জানো, এটার জন্য D2sp3, তাহলে এটা সংকরায়ন কী হবে, এটা সংকরায়ন হবে তোমার এখানে D2sp3। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার জন্য D2, এটার জন্য S, এটার জন্য P3। তাইলে ভাই যদি সংকরায়ন D2sp3 হয় তাহলে এই যোগের স্ট্রাকচার কীরকম হবে, এই যোগের স্ট্রাকচার হবে তোমার হচ্ছে ভাই চতুস্থলকীয়। তাহলে যদি চতুস্থলকীয় হয় এটা তাহলে তোমার দেখতে কীরকম হবে, এই যে কোবাল্টটা থাকবে সেন্টারে, তারপরে তোমার এখানে 4টা NH3 দিয়ে দাও, তাহলে এখানে 10 NH3 দাও, এখানে 10 NH3 দাও, এখানে 10 NH3 দাও, এখানে 10 NH3 দাও, তারপরে এখানে 4টা তুমি এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দাও, 4টা এখানে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দাও। ওকে, 4টা এখানে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দাও। আর যেহেতু 2টা লিগ্যান্ড আছে Cl এর, তাহলে এখানে একটা Cl দাও, এখানে একটা Cl দাও, আর Cl থেকে এখানে তুমি সন্নিবেশ বন্ধন টেনে দাও। ওকে, আচ্ছা, এখন তুমি মনে প্রশ্ন করতে পারো যে ভাই ক্লোরিনের তো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে সেটা লিগ্যান্ড হিসেবে কীভাবে কাজ করতে পারে। আমরা কিন্তু বলে আসছি লিগ্যান্ড হিসেবে তারা কাজ করতে পারে যাদের ইলেকট্রনের আধিক্য আছে। এখন মুক্ত জোড় ইলেকট্রন থাকা মানে আধিক্য থাকা, আবার যদি মাইনাস চার্জ থাকে সেটা মানেও কিন্তু তোমার এখানে মানে ইলেকট্রনের আধিক্যই থাকা। তো ক্লোরিনের মুক্ত জোড় নাই, ঠিক আছে, কিন্তু Cl মাইনাস হিসেবে তো সে থাকতে পারে, তাহলে তো সে কিন্তু নেগেটিভ চার্জ গ্রহণ করতে পারে। যারা নেগেটিভ চার্জ হিসেবে থাকতে পারে, যারা নেগেটিভ চার্জ হিসেবে থাকতে পারে তারাই কিন্তু লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে ভাই, তাহলে চলো এরপর আমরা এখানে এটা তাহলে এখানে কত হবে, এখানে এই যে Cl মাইনাস, কেন Cl মাইনাস দিলাম, কারণ একটাই শুধু Cl আছে এখানে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, আমাদের বইগুলোতে কী করা হয়েছে, Cl যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন Cl এর উপর এখানে একটা মাইনাস দিয়ে দেওয়া হয়েছে আমাদের বইগুলোতে। তোমরা মাইনাস দিতেও পারো, নাও দিতে পারো। আমাদের বইগুলোতে Cl যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে, ওই যে আমি তোমাকে এটা মাইনাস হিসেবে দেয় কেন, আসলে কেন এটাই বোঝানোর জন্য যে ক্লোরিনটা কেমনে লিগ্যান্ড হিসেবে কাজ করে, কারণ ক্লোরিনের মধ্যে নেগেটিভ চার্জ আছে, এই যে এইভাবে সে নেগেটিভ চার্জ থাকার কারণে সে লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে এখানে। তো আমাদের বইগুলোতে এই জন্য তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে মানে দেওয়াটা ভালো, যেহেতু বইতে দেওয়া আছে, তাই এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি এখানে। কেমন, তাহলে এটার স্ট্রাকচার আমরা শিখলাম। তাহলে চলো আমরা নেক্সট যোগের স্ট্রাকচারে চলে যাই। আসো 3 নম্বর যোগটার স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। আসো, আশা করি তোমাদের কাছে এগুলা এখন অনেকটা ইজি লাগতেছে, এই জিনিসগুলো খুব একটা কঠিন কিছু না আর কি। হ্যাঁ, তারপরে ছোটো থার্ড যোগটা দেখি CO, তারপরে ধরো তোমার এখানে আছে NH3, তারপরে তোমার এখানে Cl3 আছে। ওকে, তো এই যোগটা হচ্ছে আমাকে স্ট্রাকচার রাখতে বলছে, সাপোজ এই যোগটার স্ট্রাকচার রাখতে বলছে, তাহলে আমাকে একটু করে বলো আগে এই যোগের স্ট্রাকচার রাখতে হইলে কেন্দ্রীয় মূল কী হবে ভাই? সার্টেন অবশ্যই এখানে কেন্দ্রীয় মূল হবে কোবাল্টটা, কারণ এখানে অবস্থানের মূল একমাত্র সেই আছে। আচ্ছা, তাহলে এখানে কেন্দ্রীয় মূল হবে কোবাল্ট। তাহলে এইটার জারণ মান
বা এটার যে জারণ সংখ্যা এটাকে আমরা চলো এক্স ধরে নিই। তাহলে এক্স যদি আমি বের করতে চাই তাহলে এখানে ফার্স্টে এক্স বসাবো, তারপর প্লাস এখানে 3 ইন্টু NH3 হচ্ছে 0 হবে, প্লাস ক্লোরিন আছে 3টা, তাহলে 3 ইন্টু -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে কত, এক্স ইকুয়াল টু +3 আসবে। তাহলে কোবাল্টের জানার সময় কত হয়েছে, এখানে +3 হয়েছে। তাহলে এখানে তুমি +3 যদি হয় তাহলে কোবাল্ট এবং কোবাল্ট 3+ ইলেকট্রোমিনাসটা লিখে ফেলতে হবে আমাদের এখানে চটপট করে। চলো আমি কপি করে আনি এটাকে, এখানে চলো আমি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কোবাল্টেরটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে ভাই, তাহলে চলো এবারে এটার স্ট্রাকচার আমরা যদি লাস্টের 3টাকে হচ্ছে আমাদের বক্স আকারে লিখতে হবে। সো আমি এটাকে তোমার এখানে চলো বক্স আকারে এটাকে লিখি, কপি করে আনি, আমার তো লেখাই আছে অলরেডি আগে। সো আমি এখানে আনি আসলাম এটাকে। দাঁড়াও, কী হলো এটা, 1 সেকেন্ড, আমরা চলো আরেকবার কপি করি, ভালো করে কপি হয়নি এটা। হ্যাঁ, সো কপি করলাম। ওকে ভাই, আসছে ফুল। তাহলে ফার্স্টে আমরা যেটা করছি, এই যে লাস্টের 3টাকে আমরা এভাবে বক্স আকারে দেখাইছি, হুন্ডের নিয়ম অনুসারে দেখাইছি। এখন এখানে খেয়াল করে দেখো, এখানে NH3 হচ্ছে তোমার স্ট্রং লিগ্যান্ড, Cl হচ্ছে তোমার উইক লিগ্যান্ড। তো স্ট্রং আর উইক একসাথে থাকলে আলটিমেটলি সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, স্ট্রং লিগ্যান্ডে কনভার্ট হয়ে যাবে। সো এখানে তোমার আসলে কিন্তু স্ট্রং লিগ্যান্ড হিসেবে এটা কাজ করবে টোটালটা। তাহলে কিন্তু তারা হুন্ডের নিয়মটাকে ব্রেক করবে। তো হুন্ডের নিয়ম ব্রেক করা মানে কি, হুন্ডের নিয়ম ব্রেক করা মানে হইতেছে এখন আর তোমার একটা করে প্রবেশ করবে না, 2টা করে প্রবেশ করবে। সো এখানে এই 2টা ইলেকট্রন এখানে থাকবে না, এর এখানে 2টা করে প্রবেশ করবে, রাইট। আচ্ছা, তাহলে এখানে কি করছে সে, ব্রেক হুনস রুল। ওকে, আচ্ছা তাহলে ভাই এখানে দেখো, তাহলে এরপরে কী হবে, এখানে যেহেতু NH3 আছে 3টা, তাহলে 3টা NH3কে দিয়ে দাও। যেহেতু NH3 আছে 3টা, তাই তুমি 3টা NH3কে দিয়ে দাও। আর এখানে তোমার Cl আছে 3টা, তাই তুমি 3টা Clকে দিয়ে দাও। তাহলে এখানে তোমার হচ্ছে যে ভাই এগুলো দিয়ে দেখাই দাও। এখানে একটা কাজ করতে পারো, যেহেতু আমি তোমাকে একটা জিনিস দেখাই, NH3 এর মুক্তজোড় ইলেকট্রন আছে বলে NH3 এখানে মুক্তজোড় ইলেকট্রন দান করতেছে। ক্লোরিনের তো মুক্তজোড় ইলেকট্রন নাই, ক্লোরিন আসলে যে নেগেটিভটা দান করে, তাই এখানে তুমি মুক্তজোড় না দেখায় ক্লোরিনের ক্ষেত্রে চাইলে দেখালেও সমস্যা নেই খুব একটা, মুক্তজোড় না দেখায় এখানে তুমি মাইনাস দেখাতে পারো। কেন, এখানে আমি তোমাকে বুঝাই বলি, NH3 এর তো মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই NH3 এর সময় তুমি এখানে মুক্তজোড় দেখাইছো, কিন্তু Cl এর তো কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। Cl তো নেগেটিভ আয়ন থাকার মানে নেগেটিভ চার্জ থাকার কারণে সে লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে, তাই তুমি Cl এর ক্ষেত্রে এখানে নেগেটিভ দেখাতে পারো। ওকে, Cl এর ক্ষেত্রে তাই তুমি এখানে কি দেখাতে পারো, নেগেটিভ দেখাতে পারো। তুমি এইভাবে মুক্তজোড় দিলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, নেগেটিভ দেখাতে পারো Cl এর ক্ষেত্রে। ওকে, আর তাহলে কেন NH3 ক্ষেত্রে তুমি এইভাবে দেখাইছো, কারণ NH3 তে মুক্তজোড় আছে। Cl এর ক্ষেত্রে তুমি কেন এইভাবে দেখাচ্ছ, কারণ Cl এর মধ্যে কি নাই বলো তো, মুক্তজোড় নাই। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আসো দেখি আমরা এবারে, তাহলে Cl এর ক্ষেত্রে তো আমরা কি দেখাই, এই নেগেটিভ দিয়ে দেখাই দিই। ওকে, নেগেটিভ চার্জ দিয়ে দেখালাম আমরা এখানে। আচ্ছা, ভালো কথা। তাহলে এটার সংকরণ কী হবে, এখানে ডি এর 2টা ইউজ হয়েছে, তারপরে এখানে দেখো এস এর 1টা ইউজ হয়েছে, আর এখানে পি এর 3টা ইউজ হয়েছে। তাইলে এটার সংকরণ হবে তোমার এখানে D2SP3। তাহলে এখানে আমরা যদি লিখতে চাই, সেটার সংকরণ হবে তোমার এখানে D2SP3। ভাই D2SP3 থাকলে এটার স্ট্রাকচার কীরকম হয়, অষ্টতলকীয় হয়। আমরা কি এখানে স্ট্রাকচার লিখছিলাম, এই যে এটা এটা হচ্ছে যে এই, আচ্ছা লেখা দরকার নেই এখানে এটা, এই যে তাহলে চলো আমরা এখানে স্ট্রাকচার এই জিনিসটা লিখতে যাচ্ছিলাম যে ফিগার দিয়ে, এই কথাটা এখানে তো লেখার জায়গা নেই, তাই লিখতে পারতেছি না, তোমরা তো বুঝে নিয়েছো আশা করি। তাহলে চলো এটার স্ট্রাকচার রাখার চেষ্টা করি। CO হচ্ছে সেন্টারে দাও, তারপর 3টা NH3 দিয়ে দাও, একটা NH3 এখানে, একটা NH3 এখানে, একটা NH3 এখানে, তারপর 3টা Cl দাও, একটা Cl এখানে, একটা Cl এখানে, একটা Cl এখানে। তাহলে এইভাবে করে তুমি 3টা সন্নিবেশ সমযোজী বন্ধন টেনে দাও, এখান দিয়েও 3টা, টোটাল 6টা। তাহলে এখানে ভাই টেনে দাও এটাকে, ওকে। তারপর তুমি এটাকে এইভাবে করে বন্ধনটা দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে চলো আমি এটাকে নামকরণ করে দিই। তো Cl এর আগে এই জন্য এখানে একটা নেগেটিভ দেওয়া ভালো, Cl এর আগে এখানে নেগেটিভ দেওয়া ভালো। আর চলো আমি এখানে ফিগার দিয়ে কি লিখে দিই,
ফিগার আমাদের এখানে এটা কোন যৌগ CO NH3 3Cl3 এর গঠন। আশা করি তোমরা জিনিসগুলো এখানে ভাই বুঝতে পারছো সবাই। তো আমরা তো তোমাকে হচ্ছে বেশ কিছু চিত্র এঁকে দিছি, আমি তোমাকে যদি এটা বাড়ির কাজ দিই এগুলো তোমরা নিজেরা বাসায় আঁকবা। আমি চলো বাড়ির কাজ দিই দুইটা, এটা তোমরা নিজেরা বাসায় আঁকবা। দাঁড়াও আমি এখানে তোমাকে একটু নিচে, তাহলে এখানে নিচে নামাই। চলো এখানে আমরা SW দিই তোমাকে হোমওয়ার্ক, এগুলো তুমি বাসায় বসে বসে আঁকবা। একটা হচ্ছে তোমার ভাই এই NiCl4 মাইনাস NiCl4 2 মাইনাস এর চিত্র অঙ্কন করতে হবে। ওকে, আর 2 নম্বরে আরেকটা আছে ভাই, 2 নম্বরে ধরো তোমার হচ্ছে যে আমি যদি মনে করার চেষ্টা করি এটা, সেটা হচ্ছে NiCO4 এর চিত্র অঙ্কন। দেখো চিত্র অঙ্কনে এই দুই জায়গার মধ্যে একটা জায়গায় তুমি একটু ঝামেলায় পড়বা, সেই ঝামেলাটা আমি তোমাকে ক্লিয়ার করে দিয়ে আসো। সেটা হচ্ছে যে এই NiCO4 এর মধ্যে Ni এর তুমি হচ্ছে জারণ সংখ্যাটা একটু ঝামেলায় পড়বা। Ni এর জারণ সংখ্যা এখানে 0 হবে, এটার মধ্যে Ni এর জারণ সংখ্যা কত হবে? Ni এর জারণ সংখ্যা যেটা আছে, Ni এর জারণ সংখ্যা তোমার এখানে 0 হবে। কেমনে? কারণ Ni এর জারণ সংখ্যা তুমি যদি x ধরে নাও, CO এটা একটা যৌগ, এটা জারণ সংখ্যা 0 হয়, তাহলে x প্লাস 0 ইন্টু 4 ইকুয়াল টু 0, কারণ টোটাল যোগের জারণ সংখ্যা 0 হয়। তাহলে x প্লাস 4 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু 0 আসবে। তো এখানে Ni এর জারণ সংখ্যা হবে 0। অর্থাৎ এইটা এক্সেপশনাল কেন? কারণ হচ্ছে তোমার এখানে দেখো অন্য ক্ষেত্রে কী করতে হয়েছে, তোমার এখানে যখন এখানে +3 আসছে তখন মেইন যোগের ইলেকট্রোমিনাস তো তুমি লিখছো, আবার +3 এরটাও তোমার লিখতে হয়েছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আচ্ছা চলো আমি এটা তোমাকে করাই দিয়ে আসো, একটাই বাড়ি কাজ দিই, এটা আমি করাই দিয়ে আসো, কারণ এটা তো অনেকে ভুল করে ফেলতে পারো। তাহলে একটা কাজ করি আমরা, এটাকে চলো আপাতত নিচে নামাই আসো, এটাকে আমরা নিচে নামাই দিই, পরে আমরা ঠিক করে দিচ্ছি। তাহলে চলো আমি তোমাকে আরেকটা করে দিই। এখানে 3 নম্বর ছিল এটা, 4 নম্বর আমি চলো তোমাকে এই যোগটা এঁকে দিই, কারণ এটা তো অনেকে ঝামেলায় পড়বা নালে। তাহলে স্ট্রাকচারটা কোনটা? NiCO4। চলো আমরা এটার চিত্র আঁকার চেষ্টা করবো। ওকে, আসো। ফার্স্ট অফ অল এখানে কেন্দ্রীয় মৌলকে, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নিকেল, এখানে কেন্দ্রীয় মৌল হইতেছে তোমার নিকেল। তাহলে এটা জারণ সংখ্যা আমরা চলে x ধরে নিই, তাহলে এটা জারণ সংখ্যা, এটাকে চলো আমি x ধরে নিই। তাহলে x যদি ধরে নিই তাহলে x প্লাস 0 ইন্টু 4 ইকুয়াল টু 0 আসবে। তাহলে এটা জারণ সংখ্যা আসছে 0, অর্থাৎ এখানে আমাকে 2বার ইলেকট্রোমিনাস করার দরকার নাই। দেখো এখানে 2বার কেন করতে হয়েছে? কারণ এখানে +3 আসছিল, তাহলে ফার্স্টে একবার করছো নর্মালেই, আবার +3 জন্য আরেকবার করতে হয়েছে, কিন্তু এখানে তো 0 আসছে, সেখানে তোমার 2বার ইলেকট্রোমিনাস করার দরকার নাই নিকেলের। তো আমরা জানি আয়রন কোবাল্ট নিকেল, তার মানে নিকেল হয় 28। তাহলে এখানে কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8 হয়, রাইট? আর লাস্টে একটা 4p0 লিখতে হবে। এখানে তাহলে খেয়াল করে দেখো ভাই, এখানে তাহলে ডিফারেন্সটা কোথায় হবে? এখানে ডিফারেন্সটা হবে যে আমরা আগের ক্ষেত্রগুলোতে কী করতাম, যখন এক্সগুলো +3 বা +2 আসতো, ওই +3 বা +2 এর কারেসপন্ডিং ইলেকট্রোমিনাসটা আমরা আরেকবার লিখতাম। কিন্তু এখানে যেহেতু 0 আসছে, তাহলে ইলেকট্রোমিনাসটাকে আমার আরেকবার লেখার দরকার নাই, তাহলে আমি ডাইরেক্ট লাস্টের 3টাকে নিয়ে কাজ করব। তাহলে ডাইরেক্ট আমি লাস্টের 3টাকে নিয়ে কাজ করব। তাহলে লাস্টের 3টার জন্য আমি আগে তোমার এখানে বক্স আকারে এদের যদি স্ট্রাকচারটা লিখতে চাই, তাহলে ডি আছে এখানে, তাহলে 5টা লাগবে তোমার এখানে ঘর। তারপর তোমার এখানে হচ্ছে এস আছে ভাই, তারপর তোমার এখানে পি আছে। ওকে, তারপর দেখো তাহলে এখানে তুমি 3টা দাও, এখানে তুমি 2টা দাও, এখানে তুমি 2টা দাও, তারপর এখানে তুমি দিয়ে দাও 3টা। তাহলে এখানে কত হবে ভাই তোমার? এখানে হবে তোমার হচ্ছে 3d8, এখানে হবে তোমার 4s0, এখানে হবে তোমার 4p0, আচ্ছা 4s0 না তো 4s2 দেখো 3d8 4s2, তাহলে এখানে হবে তোমার হচ্ছে 4s2 হবে এখানে, কেমন? আচ্ছা আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। দেখো এখানে 3d8 হয়েছে, 3d8 লিখছি, 4s2 লিখছি, 4p0 লিখছি। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, আগে হুন্ডের নিয়ম অনুসারে লিখবো।
তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আগে হুনস রুলকে মেনে চলার মাধ্যমে লিখবো। তাহলে হুনস রুল মেনে চলা মানে কি একটা একটা করে আগে প্রবেশ করবে, পরবর্তীতে আরও একটা একটা করে প্রবেশ করবে, এতটুকুতে স্টপ হয়ে যাবে কারণ এখানে 8টা আছে, এখানে 2টা থাকবে। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এখন লক্ষ্য করে দেখো এখানে এখানে তোমার লিগ্যান্ড হিসেবে কে আছে? লিগ্যান্ড হিসেবে আছে এখানে তোমার সিও। এখন এই সিওটা কি স্ট্রং নাকি উইক? দেখো এখানে আমরা যদি দেখতে চাই সিওটা কিন্তু আমার এখানে স্ট্রং লিগ্যান্ড, রাইট? তাহলে সিও যেহেতু আমার স্ট্রং লিগ্যান্ড, তাহলে সিও যেহেতু আমার স্ট্রং লিগ্যান্ড, তাহলে সে কী করবে? হুন্ডের নিয়মটাকে ব্রেক করাবে। তো হুন্ডের নিয়ম ব্রেক করা মানে কি দেখো, তখন এটা কী হবে দেখো, এটার গঠন কী হবে? হুন্ডের নিয়ম ব্রেক করা মানে হচ্ছে দেখো এখানে এই যে 2টা আছে না, এগুলো আগে চলে আসবে। কারণ কেন? কারণ হুন্ডের নিয়ম ব্রেক করা মানে কি 2টা করে ফিল আপ হবে। তো এখানে হুন্ডের নিয়ম অনুসারে তো একটা ফিল আপ হয়েছিল, কিন্তু এখানে তো 2টা আছে, এখানে 2টা, এই 2টা তো একটা করে ফিল আপ হইলে পারবে না। হুন্ডের নিয়ম যদি ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, হুন্ডের নিয়ম ব্রেক করা মানে 2টা করে ফিল আপ হবে। তাহলে এই 2টা ইলেকট্রনের একটা এখানে চলে আসবে, একটা এখানে চলে আসবে। আরেকবার বুঝাই বলি, এটা তুমি তো হুন্ডের নিয়ম অনুসারে করছো, রাইট? কিন্তু এখানে যে লিগ্যান্ডটা আছে সেটা হচ্ছে তোমার স্ট্রং লিগ্যান্ড। তাহলে এটা কী করবে? হুন্ডের নিয়মটাকে ভেঙে ফেলবে। তো হুন্ডের নিয়ম ভেঙে ফেলা মানে কি 2টা করে প্রবেশ করা। তাহলে এখানে তো একটা দেখতেছি আমরা, তাহলে এখানে তো 2টা প্রবেশ করাইতে হবে। তাহলে এই 2টা যেগুলো ছিল এটার একটাকে এখানে নিয়ে আসছি, একটাকে এখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা। তারপর দেখো এখানে CO4 আছে, তাহলে 4টা CO আছে, তাহলে একটা CO এখানে থাকবে, একটা CO এখানে থাকবে, একটা CO এখানে, একটা CO এখানে। তাহলে এখানে তুমি দিয়ে দাও 4টা। ওকে, তাহলে এখানে দেখো কি ইউজ হয়েছে, এটাই ইউজ হয়েছে এখানে শঙ্করায়নে, আর এটাই ইউজ হয়েছে। তাইলে ভালো করে যদি লক্ষ্য করে দেখি এখানে, তাহলে এটা সংকরায়ন কত হবে? এখানে S, এখানে P3, তাহলে এটা সংকরায়ন হবে তোমার এখানে sp3। তাহলে এটা সংকরায়ন কী হবে? এটা সংকরায়ন হবে তোমার এখানে sp3। আর আমরা সবাই ভালো করে জানি sp3 সংকরায়ন হলে কী ধরনের স্ট্রাকচার হয়? চতুস্থলকীয়। তাহলে চতুস্থলকীয় স্ট্রাকচারটা কীরকম হবে? নিকেল এখানে থাকবে, 4টা CO না, তাহলে একটা CO এখানে থাকবে, একটা CO এখানে থাকবে, একটা CO এখানে থাকবে, একটা CO এখানে থাকবে। তাহলে এই স্ট্রাকচারটা তোমার এখানে হবে চতুস্থলকীয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই সবাই বুঝতে পারছি। তাহলে স্ট্রাকচারটা হবে তোমার এখানে এভাবে চতুস্থলকীয়। ওকে ভাই, তো এটাই হচ্ছে আমার এখানে এই যে নিকেল CO4 এটার গঠন। ফিগার লিখে দিতে পারি আমরা এখানে, ফিগার NiCO4 এর গঠন। খুবই সহজ ভাই। তাহলে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে। তোমাদের বাড়ি কাজ কি থাকবে? তোমাদের বাড়ি কাজ থাকবে হচ্ছে যে এই যে NiCl4 2- চিত্র অঙ্কন তোমাদের বাড়ি কাজ থাকবে। ওকে, তাহলে চলো এটাকে আমি নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, আর এই জিনিসটাকে আমি চলো এখানে নিচে নামাই দিই, সেটা তোমাদের বাড়ি কাজ থাকবে। আমি এটাকে চলো এখানে বক্স করে দিই, এটা তোমাদের বাড়ি কাজ। এটা তোমরা নিজেরা বাসায় অবশ্যই আঁকবা, আশা করি তোমরা পারবা যদি এগুলো বুঝে থাকো। হ্যাঁ, তাহলে চলো আমরা এরপরে নেক্সট আলোচনায় চলে যাবো। এখন যৌগমূলক, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এটাকে জিনিসটা নামাই দিই। তাহলে চলো আমরা এই জিনিসটাকে নিয়ে আসি এখানে। যে আমরা এখন আলোচনা করবো কি নিয়ে? সন্নিবেশ এবং সমযোজী বন্ধনের মধ্যে তুলনা নিয়ে আলোচনা করবো। ওকে, তো প্রথম কথা দেখো, আমরা কিন্তু অলরেডি বলে আসছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কিন্তু এক প্রকারের সমযোজী বন্ধন। তারপরেও এই সন্নিবেশ সমযোজী বন্ধনের সাথে সমযোজী বন্ধনের কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে। কেন? কারণ সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু এক প্রকারের সমযোজী বন্ধন, মানে সমযোজী বন্ধনের একটা উপসেট বা সাবসেট বলতে পারি। সমযোজী বন্ধন হচ্ছে অনেক বড় একটা সেকশন, তো ওই সেকশনটার মধ্যে একটা ছোট অংশকে আমরা কি বলি? সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। তাই এদের মধ্যে কিছু সাদৃশ্য থাকবে, কিছু কি সাথে কী থাকবে? বৈসাদৃশ্য থাকবে। তার মানে আমি জিনিসটা তোমাকে যদি এখানে বলি, আমরা কিন্তু অলরেডি কী বলে আসছি দেখো, আমরা অলরেডি বলে আসছি তোমার এখানে হচ্ছে যে আমরা অলরেডি বলে আসছিলাম তোমার যে সন্নিবেশ সমযোজী বন্ধন হলো এক প্রকারের সমযোজী বন্ধন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ধরো তুমি এখানে একটা সেট চিন্তা করছো, সেট তো আমরা 9-10 থেকে সবাই পড়ে আসছি, তাই না? তো এটা ধরো এটা তোমার সেট আছে, তো এই সেটকে তুমি নাম দিছো সমযোজী বন্ধনের সেট, সমযোজী বন্ধনের সেট। তাহলে এই সমযোজী বন্ধনের সেটের মধ্যে একটা ক্ষুদ্র অংশ জুড়ে কে থাকবে? সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। এই সমযোজী বন্ধনের বড় সেটের মধ্যে একটা ক্ষুদ্র অংশ জুড়ে কে থাকবে? সন্নিবেশ
সমযোজী বন্ধন থাকবে। ওকে, তাহলে যেহেতু এই যে একটা তোমার সমযোজী বন্ধনের যে বিশাল সেট, এটার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধনের সেট, তাই এদের মধ্যে কিছু কি থাকবে, সাদৃশ্য থাকবে, কিছু কি থাকবে, তোমার এখানে বৈসাদৃশ্য থাকবে। তাহলে চলো আমরা এখন হচ্ছে যে এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং যে সমযোজী বন্ধন আছে এদের মধ্যে আমরা চলো সাদৃশ্যগুলো দেখার চেষ্টা করি এবং চলো আমরা বৈসাদৃশ্যগুলো দেখার চেষ্টা করি। তাহলে আমি চলো তোমাকে প্রথমে পয়েন্ট আকারে লিখে দিয়ে আসো। কারণ আমরা প্রথমে লিখবো তোমার এখানে এরকম যে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধনের মধ্যে মেইনলি দুই ধরনের সাদৃশ্য বিদ্যমান। মানে আমরা লিখি এখানে যে সন্নিবেশ ও সমযোজী বন্ধনের মধ্যে ও সমযোজী বন্ধনের মধ্যে প্রধানত দুই ধরনের সাদৃশ্য বিদ্যমান। ওকে, তাহলে চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি যথা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আগে সাদৃশ্য এক। এটা নিয়ে চলো আমরা ডিসকাশন করার চেষ্টা করি আসো। আচ্ছা, তো সাদৃশ্য এক জিনিসটা কি খেয়াল করে দেখো। মেইনলি যেটা হয়, আমি যেটা একটা যদি তোমাকে সমযোজী বন্ধনের এক্সাম্পল দেখাই, ধরো তোমার এখানে অক্সিজেন আর অক্সিজেন, এদের মধ্যে সাপোজ ধরো একটা সমযোজী বন্ধন, অথবা আমি যদি হাইড্রোজেন দিয়ে বুঝে আসো, সিম্পল উদাহরণ, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে। তো এই দুটো হাইড্রোজেনের মধ্যে এখানে ধরো তোমার হচ্ছে একটা সমযোজী বন্ধন আছে। এদের মধ্যে সমযোজী বন্ধন আমরা সবাই কি জানি, দুইটি ইলেকট্রন জড়িত থাকে। এখন যে কাহিনীটা হয়, এই দুটি ইলেকট্রনকে কিন্তু এও সমভাবে শেয়ার করে, এও কিন্তু সমভাবে শেয়ার করে। আবার সেইমভাবে তুমি যদি সাপোজ চিন্তা করো NH3 এবং BF3, এদের মধ্যে ধরো NH3 হচ্ছে লিগ্যান্ড, তাহলে সে দুইটা ইলেকট্রনকে এখানে দান করে দিচ্ছে বা দুইটা ইলেকট্রনকে এখানে শেয়ার করতেছে। তো NH3 যখন এখানে দুইটা ইলেকট্রনকে যখন শেয়ার করবে, শেয়ার করার সময় NH2 যেমন এটাকে সমভাবে শেয়ার করে, BF3ও সেম সেটাকে সমভাবে শেয়ার করে। দেখো BF3 এর কাছে কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, উল্টা সে হচ্ছে যে অষ্টক সংকোচনযুক্ত যৌগ। আমরা সবাই জানি যে তোমার এখানে গ্রুপ 3 যারা থাকে এরা আসলে কি গঠন করে, অষ্টক সংকোচন যৌগ গঠন করে। তো যেহেতু BF3 একটা অষ্টক সংকোচন যৌগ, তখন NH3 তার মুক্ত ইলেকট্রনগুলোকে এখানে শেয়ার করে দেয়। কিন্তু যখনই এখানে ইলেকট্রনগুলো শেয়ার হয়, NH2ও যেভাবে শেয়ার করে, BF3ও ঠিক সেমভাবে এই NH3 থেকে আসা শেয়ারকৃত ইলেকট্রনকে সমভাবে শেয়ার করে। অর্থাৎ এই সন্নিবেশ সমযোজী এবং সমযোজী বন্ধনের একটা সাদৃশ্য কি, এদের মধ্যে বন্ধনে যে বন্ধনজোড় যে ইলেকট্রনগুলো থাকবে, এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে দুইজনই সমভাবে শেয়ার করে। ওকে, এটা হচ্ছে একটা সাদৃশ্য। তাহলে আমি চলো তোমাকে এখানে লিখে দিই। ফার্স্টে এখানে আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো পয়েন্ট হচ্ছে এখানে এরকম যে এখানে হাইড্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে গঠিত হওয়া সমযোজী বন্ধনের বন্ধনজোড় ইলেকট্রনকে দুইটি পরমাণুই সমভাবে শেয়ার করে। সেমভাবে আমরা যদি এটার জন্য লিখতে চাই, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো এখানে তোমার হচ্ছে ভাই গঠিত সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে থাকা বন্ধনজোড় ইলেকট্রনকে দুইটি পরমাণুই বা দুইটি যৌগ বা পরমাণুই এখানে তো যৌগ আছে, নর্মালি তো পরমাণু হইতে পারতো, তাই আমি লিখে দিই যৌগ বা পরমাণুই সমভাবে শেয়ার করে। তাইলে এখান থেকে আমরা কি তোমার হচ্ছে যে ভাই সিদ্ধান্ত আসতে পারি
প্রথম সাদৃশ্য তাহলে হচ্ছে এরকম যে অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে যে বন্ধনজনী ইলেকট্রন আছে সেই বন্ধনজনী ইলেকট্রনকে বন্ধনে অংশগ্রহণ করা দুইটি তোমার এখানে পরমাণুই সমভাবে কী করে থাকে, শেয়ার করে থাকে। তাহলে চলো এই যৌগমূলকটাকে আমি একটু নেক্সট পৃষ্ঠে নিয়ে যাই, এটাকে কাট করে আমি এখানে নিয়ে আসো, আমরা পরে এটা নিয়ে ডিসকাশন করতেছি। চলো আমি এখানে তাহলে লিখে দিই। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ সমযোজী বন্ধন ও সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনকে দুটি পরমাণুই সমভাবে শেয়ার করে। ওকে, আচ্ছা, তাহলে যেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম, তাহলে প্রথম সাদৃশ্যটা কি? প্রথম সাদৃশ্য হচ্ছে যে দুইটা ক্ষেত্রেই বন্ধনজনী ইলেকট্রনকে দুইজনে কি করবে, সমভাবে শেয়ার করবে। এটা হচ্ছে আমার প্রথম সাদৃশ্য। তাহলে চলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করি সাদৃশ্য নাম্বার 2 নিয়ে। আমরা এখন আলোচনা করি সাদৃশ্য নাম্বার 2 নিয়ে। দ্বিতীয় সাদৃশ্য কি হতে পারে? দ্বিতীয় সাদৃশ্য হচ্ছে তোমার ভাই দুইটা ক্ষেত্রেই তোমার এখানে যৌগগুলা যে বন্ধনগুলো যেগুলো ঘটে সেই বন্ধনগুলো নির্দিষ্ট দিকে গঠিত হয়। তাহলে এখানে আমরা বলতে পারি সাদৃশ্য 2 নাম্বারটা কি? আমরা এখানে বলতে পারি যে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধন ও সন্নিবেশ সমযোজী বন্ধন উভয়ের ক্ষেত্রেই নির্দিষ্ট দিকে বন্ধন গঠিত হয়। ভাই এটা তারা কি বোঝাচ্ছেন আমি তো বুঝি নাই। চলো এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে এখানে। কেমন দেখো, আমি যদি তোমাকে ফার্স্ট একটা এক্সাম্পল দিই, ধরো CH4 এর এক মুহূর্ত সংকরায়ন হয় sp3। ভাই CH4 এর সংকরায়ন sp3 কেমনে হয় এগুলো আমি এখনও পড়াই নাই, সামনে পড়াবো, একদম ডিটেলসে পড়াবো। জাস্ট আপাতত আমার কথাটা বিশ্বাস করে নাও যে CH4 যেটা সেটার সংকরায়ন কত হয়, এটার সংকরায়ন হয় তোমার হচ্ছে যে sp3। কীভাবে sp3 হয় সব আলোচনা করব, এখনও করি নেই। কেমন জাস্ট আমি তোমাকে এমনি আপাতত এখানে বোঝাচ্ছি যে CH4 যেটা আছে না ভাই, এই CH4 এর সংকরায়ন কত হয়, sp3 হয়। আপাতত তুমি জাস্ট এটা ধরে নাও। কেমন আচ্ছা, তাইলে CH4 এর সংকরায়ন যদি তোমার sp3 হয়, ভালো করে লক্ষ্য করে দেখো এটার স্ট্রাকচার কীরকম হবে। স্ট্রাকচার হবে তোমার হচ্ছে ভাই চতুস্তলকীয়। স্ট্রাকচার তোমার এখানে কীরকম হবে? স্ট্রাকচার হবে তোমার এখানে ভাই চতুস্তলকীয়। ওকে, আচ্ছা, চতুস্তলকীয় স্ট্রাকচার যদি হয় সেক্ষেত্রে কি হয় যে একটা চতুস্তলক থাকে। চতুস্তলকগুলোর স্ট্রাকচার যদি আমরা এখানে টাকার চেষ্টা করি, যদি এখানে টাকাটা কষ্টকর, আচ্ছা আমি তোমাকে আমরা দেখাই। চতুস্তলকীয় স্ট্রাকচারের সেন্টারে একটা কার্বন থাকে, চারপাশে 4টা হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেনটা পিছনে থাকবে, যদিও এখানে 3 ডাইমেনশনাল জিনিস তাই দেখানো সম্ভব না। তোমাদেরকে আমি গত ক্লাসে স্ট্রাকচারটা দেখাইছিলাম। কেমন এটা হচ্ছে একটা চতুস্তলকীয় স্ট্রাকচার। এই যে এইখানে যে হাইড্রোজেনটা দেখতেছো না, এটা কিন্তু একটু পিছনে আছে, যদিও 3 ডাইমেনশনাল জিনিস তাই এইভাবে দেখানো যাচ্ছে না, তাই আমি এভাবে করে দেখাই দিলাম। ওকে, তো CH4 এর ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, CH4 এর মধ্যে তাহলে যে বন্ধনগুলো আছে না, এই বন্ধনগুলোর ক্ষেত্রে দেখো হাইড্রোজেনগুলো কিন্তু চতুস্তলকে 4টা শীর্ষ অবস্থান করতেছে। তাহলে এরা কিন্তু একটা নির্দিষ্ট দিকে গঠিত হচ্ছে এই বন্ধনগুলো। যেমন এই বন্ধনটা শীর্ষের সাথে গঠিত হচ্ছে, এই বন্ধনটা আরেকটা শীর্ষের সাথে গঠিত হচ্ছে, এই বন্ধনটা আরেকটা শীর্ষের সাথে গঠিত হচ্ছে, এই বন্ধনটা আরেকটা শীর্ষের সাথে গঠিত হচ্ছে। তার মানে এখানে যে 4টা বন্ধন ঘটতেছে তারা কিন্তু নির্দিষ্ট দিকে ঘটতেছে, শীর্ষ বরাবর ঘটতেছে। ওকে, অনুরূপভাবে তুমি যদি NH4+ দেখো, NH4+, তুমি যদি কি দেখো NH4+কে যদি দেখো, অ্যামোনিয়াম আয়ন, এটার সংকরায়নও তোমার কত হয়, এটার সংকরায়নও তোমার হয় হচ্ছে ভাই sp3।
কেমনে সব শিখাবো ভাই। এখন আপাতত আমার কথা বিশ্বাস করে নাও যে সংকরণ কত হয় sp3 হয়। তাহলে এটার স্ট্রাকচারও কীরকম হবে? এটার স্ট্রাকচারও হবে তোমার হচ্ছে ভাই চতুস্থলকীয়। আচ্ছা ভাই কীভাবে NH4+ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে একটু দেখান। এই যে NH3 এ হচ্ছে দুইটা দান করে দেয়, দান করে না শেয়ার করে H+এর সাথে, আর সাথে H+এর সাথে, এই যেখানে দুটো ইলেকট্রন শেয়ার করতেছে। তো আলটিমেটলি জিনিসটাকে আমরা কীভাবে দেখাই? এইভাবে না দেখে NH4+ দিয়েও দেখাই। ওকে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যেটা বলতেছি যে CH3 যেটা আছে এটা সংকরণ sp3 হয়। কীভাবে হয় আমি এখনো দেখাই নাই, এটা আমরা কয়েকটা লেকচার পরে দেখবো। NH4+ যেটা আছে এটা সংকরণে কত হয় sp3 হয়। তাহলে এটার স্ট্রাকচারও কীরকম হবে? চতুস্থলকীয় হবে। তো এটা যদি তুমি চিত্র রাখতে চাও, নাইট্রোজেন থাকবে এখানে, 3টা হাইড্রোজেনকে দিয়ে দাও, একটা H+কে দিয়ে দাও, তাহলে 3টার সাথে এখানে 3টা স্ট্রাকচার এভাবে করে রেখে দাও, আর এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও। এই ক্ষেত্রে একটা অ্যারো চিহ্ন হবে কারণ এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে তাহলে এখানে তাহলে খেয়াল করে দেখো, এখানে তাহলে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি হচ্ছে তোমার এখানে যে এই ক্ষেত্রে কী আছে একটা চতুস্থলকীয় স্ট্রাকচার, এবং এই চতুস্থলকীয় স্ট্রাকচারে কিন্তু মানে এখানে যে এই নির্দিষ্ট দিকে কিন্তু বন্ধনটা গঠিত হচ্ছে। কিভাবে? এই যে কেন্দ্র থেকে শীর্ষের দিকে। ওকে তাহলে এখানে আমরা বলতে পারি যে উভয় চতুস্থলকীয় স্ট্রাকচারেই বা গঠনেই কেন্দ্র থেকে চতুস্থলকের শীর্ষ বরাবর বন্ধন গঠিত হচ্ছে। অর্থাৎ আর আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ নির্দিষ্ট দিক বরাবর আসলে বন্ধনগুলো গঠিত হচ্ছে, মানে দুইটা ক্ষেত্রেই। ওকে এটা একটা সাদৃশ্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ নির্দিষ্ট দিক বরাবরই উভয় ক্ষেত্রে বন্ধন গঠিত হচ্ছে। ওকে আশা করি তোমরা এগুলো এখানে ভাই বুঝতে পারছো। তাহলে এগুলো হচ্ছে দুটো সাদৃশ্য গেছে। তাহলে ভাই কী কী বৈসাদৃশ্য আছে সেটা আলোচনা করেন। আমরা আলোচনা করি। দুইটা বৈসাদৃশ্য আছে প্রধানত। তাহলে এখানে তো আমরা লিখি যে এটা চলো আমরা এখানে কপি করে আনি, কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখানে তো আমরা লিখি যে সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে দুই ধরনের বৈসাদৃশ্য বিদ্যমান, যথা 1 নাম্বার, এটা আমরা বলতেছি বৈসাদৃশ্য নাম্বার 1। আচ্ছা কী হইতে পারে এটা চিন্তা করো তো, একদম সেম জিনিস, মানে ইজি জিনিস। কী হইতে পারে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে কী হয় যে দুইটা তোমার যে ইলেকট্রন যে শেয়ারিং ঘটে, এই ইলেকট্রন শেয়ারিংয়েই দুইটা পরমাণু কিন্তু অংশগ্রহণ করে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে কী হয়? যে কোনো একজন শেয়ারিংয়ে অংশগ্রহণ করে। শেয়ার কিন্তু দুজনে সমভাবে করে, কিন্তু শেয়ারিংয়ে অংশগ্রহণ করে কিন্তু একজন। তাহলে এই জিনিসটা আমি এখানে লিখে দিই যে সমযোজী বন্ধন গঠনের সময় দুইটি পরমাণুই সমভাবে ইলেকট্রন শেয়ারিং এর ক্ষেত্রে অংশ নেয়। ইলেকট্রন শেয়ারিং এর ক্ষেত্রে অংশগ্রহণ করে। অর্থাৎ কীরকম? ধরো একটা H2 যৌগ গঠিত হবে। তো H2 যৌগটা কীভাবে গঠিত হয়? এই হাইড্রোজেন এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তো এখানের মধ্যে যে সমযোজী বন্ধনের মধ্যে যে দুটো ইলেকট্রন থাকে, শেয়ার করা ইলেকট্রন, একটি ইলেকট্রন এর থেকে আসে,
একটা ইলেকট্রন এর থেকে আসে, অর্থাৎ দুইজনই কিন্তু মানে বন্ধন গঠনের সময়, এই যে বন্ধন গঠনের সময় দুইটাই কিন্তু সমভাবে কিন্তু শেয়ার করে। ওকে, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় শুধুমাত্র একজনই বা একটি পরমাণুই, যেটাকে আমরা লিগ্যান্ড বলি, লিগ্যান্ড বলি, একটি পরমাণুই ইলেকট্রন শেয়ারিংয়ে অংশ নেয়। ইলেকট্রন শেয়ারিংয়ে অংশ নেয়। দেখো এখানে একটা মিসকনসেপশন আছে, আমি কনসেপশনটা ক্লিয়ার করে দিই। মিসকনসেপশনটা কি? মিসকনসেপশন খেয়াল করে দেখো, সন্নিবেশ বন্ধনে কি হয়, শেয়ারিং করার সময় একজন শেয়ার করে, কিন্তু একবার যখন শেয়ার হয়ে যায় দুইজন তখন সেটাকে সমভাবে শেয়ার করে। জিনিসটা কি হয়, যখন বন্ধন গঠিত হয় তখন শুধুমাত্র একজন হচ্ছে ইলেকট্রনটাকে শেয়ার করে, কিন্তু বন্ধন গঠিত হওয়ার পরে যখন এখানে ইলেকট্রনটা মাঝখানে থাকে তখন সেই জিনিসটাকে দুজনই হচ্ছে ভাগাভাগি করে নেয়। ওকে, তখন আর মানে লিগ্যান্ড যেটা সেটা কিছু বলে না, মানে ভাগাভাগি করে নিল। হ্যাঁ, কিন্তু সমযোজী ক্ষেত্রে কী হয়, বন্ধন গঠনের সময় দুজনের ইফোর্ট সেম পরিমাণ লাগে, কিন্তু সন্নিবেশের ক্ষেত্রে একজনের ইফোর্ট লাগে, কিন্তু বন্ধনটা গঠিত হওয়ার পরে দুজনই সেটাকে ভাগাভাগি করে নেয়। এই ঘটনাটা এই দুটার মধ্যে ডিফারেন্স। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখানে চলো এইভাবে দেখাতে পারি একটা এক্সাম্পল দিয়ে, যে তোমার এখানে NH3 সে হচ্ছে এখানে ইলেকট্রন শেয়ার করতেছে কার সাথে, BF3 এর সাথে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো 2 নম্বর বৈসাদৃশ্যটা কি এখানে আলোচনা করি। আসো, বৈসাদৃশ্য নম্বর 2, এটাও খুব সিম্পল। কি বৈসাদৃশ্য আমি তোমাকে বলি, দেখো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি সমযোজী বন্ধনের দ্বারা যে যৌগগুলো গঠিত হয়, এই যৌগগুলো পোলারও হইতে পারে অপোলারও হইতে পারে, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে এরা পোলার অপোলার উভয় হইতে পারে। কিন্তু সন্নিবেশ বন্ধনে যারা অংশগ্রহণ করে তারা তোমার সবসময় কি গঠন করে, পোলার যৌগ গঠন করে। কেমনে? কারণ এটা তো ইলেকট্রন দান করে দিছে, তো ইলেকট্রন যেহেতু এটা দান করে দিছে তাই এটা কিন্তু এখানে তোমার হচ্ছে পজিটিভ হবে, এটা কিন্তু তোমার এখানে নেগেটিভ হবে। তাহলে চলো এই জিনিসটাকে আমি এখানে লিখে দিই। তাহলে আমরা এখানে লিখবো তোমার এখানে এই সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত, তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগসমূহ পোলার, যৌগসমূহ তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে ঋণাত্মকতার উপর ভিত্তি করে পোলার বা অপোলার উভয় প্রকারের হতে পারে। ওকে, কিন্তু সন্নিবেশ সমযোজী যৌগসমূহ সর্বদা পোলার হয়। ওকে, কারণ দেখার দরকার নাই, কারণ তোমার আমি মুখে বলি, তুমি তো বুঝতেই পারতেছো NH3 যেহেতু লিগ্যান্ড তার এটা দান করে দিচ্ছে, তাহলে এর মধ্যে ইলেকট্রনের সামান্য ঘাটতি করতেছে আর এর মধ্যে সামান্য ইলেকট্রনের আধিক্য করতেছে, তাই এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, তা আলটিমেটলি এখানে অবশ্যই জিনিসটা পোলার হবে। ওকে, এটা হচ্ছে এদের মধ্যে বৈসাদৃশ্য। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তোমার যৌগমূলক, এটা নিয়ে আমরা আলোচনা করবো। সো এটাকে চলো আমি একটা কাজ করি, এটাকে আমি কাট করে নিই, কাট করে আমরা এখানে বসাই দিয়ে আসো।
আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এখন আলোচনা করবো আমার কি নিয়ে ভাই, যৌগমূলক নিয়ে। যৌগমূলক এটা কেন লাগবে এটা হচ্ছে আমরা এখনই দেখার চেষ্টা করব। আর এগুলো তোমরা হচ্ছে 9 10 যৌগমূলক জিনিসটা কি পড়ে আসছো, আমরা তো সেখানে হালকা পাতলা আলোচনা করব। যৌগমূলক জিনিসটা আসলে তোমার একটু পরে কাজে লাগবে, তাই এটা পড়াই দেওয়া, যদিও তোমার এটা সিলেবাসে নাই। ওকে, তাহলে চলো যৌগমূলক জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমি আশা করতেছি তোমরা আজকে যা পড়াইছি এতক্ষণ বোঝানো সেটা তোমরা বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকে আমরা কী কী পড়ছি, প্রথমে কিছু যোগের স্ট্রাকচার দেখছি, পর হচ্ছে আমরা দেখছি যে তুলনা দেখছি এখানে। তাহলে চলো আমরা যৌগমূলক নিয়ে আলোচনা করি, আসো কেমন। আচ্ছা, তো আমি যদি তোমার তো প্রথমে জিজ্ঞেস করি ভাই যৌগমূলকের ডেফিনেশন কী হবে। যৌগমূলকের ডেফিনেশনটা হবে সিম্পল, কথা হচ্ছে এরকম, এখানে যৌগমূলকের মধ্যে 2 বা ততোধিক মৌলের পরমাণু থাকবে এবং এরা একত্রে যুক্ত হয়ে একটা গ্রুপ বা দল গঠন করবে, এবং এই গ্রুপ বা দল গঠন করার দলটা এমনভাবে গঠন করবে তারা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণু নিয়ে আচরণ করবে, তাদেরকে আমরা যৌগমূলক বলি। ভাই কিছুই বুঝি নাই, চলো আমি তোমাকে বোঝাচ্ছি, আসো দেখো। আমি তোমাকে আগে চলো ডেফিনেশনটা লিখে দিই, পর আমি তোমাকে বোঝাচ্ছি এটা। তাহলে ডেফিনেশনটা হচ্ছে যে 2 বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে তোমার হচ্ছে ভাই একটি দল বা গ্রুপ গঠন করে, একটি গ্রুপ বা দল গঠন করে তোমার হচ্ছে যে যা রাসায়নিক বিক্রিয়ার সময় তোমার হচ্ছে কি করবে, অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, একটিমাত্র পরমাণু নিয়ে আচরণ করে, তাকে যৌগমূলক বলে। ভাই আমি এখনো বুঝাই নাই, আমি চলো তোমাকে বোঝাচ্ছি, আসো চলো আমি তোমাকে এই জিনিসটা বুঝাই, আসো। তো যৌগমূলক কারা? যৌগমূলক হচ্ছে তোমার ধরো এই যে আমরা শিখে আসছিলাম 9 10 মধ্যে, আমাদের হচ্ছে অ্যামোনিয়াম আয়ন ছিল, এরা হচ্ছে যৌগমূলক বলতাম এদেরকে। হ্যাঁ, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি চলো তোমাকে অ্যামোনিয়াম দিয়ে বোঝাই, আসো। NH4+, এটা হচ্ছে এটাকে আমরা কি বলতাম, অ্যামোনিয়াম বলতাম, অ্যামোনিয়াম আয়ন। তো এটা কিন্তু একটা যৌগমূলকের উদাহরণ, কেমন। অ্যামোনিয়াম আয়নটা কিসের উদাহরণ? অ্যামোনিয়াম আয়ন তোমার হচ্ছে একটা ভাই যৌগমূলকের উদাহরণ। আর যৌগমূলকের আরেকটা উদাহরণ আমরা যদি দিই, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতাম তোমার এখানে ভাই অ্যামোনিয়াম আয়ন। যৌগমূলকের আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দিই, সেটা হচ্ছে অ্যালুমিনেট। সেটা স্ট্রাকচার হচ্ছে তোমার AlOH4-। এটা হচ্ছে একটা অ্যালুমিনেট। আমি তোমাকে লিখে দিব সব কারা কারা যৌগমূলক আছে, কী কী সংকেত, সময় লিখে দিব, টেনশন নিও না, আমি তোমাকে আগে বুঝাই দিই যৌগমূলক জিনিসটা কি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার একটা অ্যামোনিয়াম আয়ন, এটা তোমার হচ্ছে অ্যালুমিনেট। এই দুটো থেকে চলো যৌগমূলক জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করি। দেখো যৌগমূলক বেসিক্যালি জিনিসটা কি, 2 বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে এখানে নাইট্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এখানে 3টা পরমাণু যুক্ত হয়েছে, এখানে 2টা পরমাণু যুক্ত হয়েছে। ওকে, এই জিনিসটা এখানে বলতেছে, দেখো এই যে 2 বা ততোধিক মৌলের একাধিক মৌলের এই একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে, এই যে একাধিক পরমাণু একত্রে কী হয়ে যুক্ত হয়ে, একটি গ্রুপ বা দল গঠন করে। এই টোটালটা মিলায়ে একটা গ্রুপ বা দল গঠন করতেছে। এটা টোটালটা মিলে একটা কী করতেছে, গ্রুপ বা দল গঠন করতেছে, যারা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থেকে। অর্থাৎ এরা নিজেরা কিন্তু বিক্রিয়া করবে না, এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেনটা বিক্রিয়া করবে না, এই অ্যালুমিনিয়াম আর এই O এবং H বিক্রিয়া করবে না। অর্থাৎ এরা রাসায়নিক বিক্রিয়ার সময় নিজেরা বিক্রিয়া করবে না, নিজেরা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থেকে এই টোটালটা একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে। এই টোটালটা মিলে
এরা একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে। যদিও এখানে একাধিক পরমাণু যুক্ত হয়ে একটা দল গঠন করছে, এরা কিন্তু ইন্ডিভিজুয়াল পরমাণুর মতো আচরণ করবে না। এই টোটালটা মিলিয়ে কী করবে বলো তো, একটি মাত্র পরমাণু নিয়ে যদি আচরণ করে তাকে আমরা কি বলি, তাকে আমরা হচ্ছে যৌগমূলক বলে থাকি। ওকে, আরেকবার বুঝাই বলি ভাই, যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক কী জিনিস? দুই বা ততোধিক মৌলের, এই যে দেখো, দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে, এই যে একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ বা দল গঠন করে। এই যে একটি গ্রুপ বা দল গঠন করতেছে এখানে, কেমন, যা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থাকে। তার মানে নিজেরা কিন্তু রিয়াকশন করবে না, অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে। মানে এরা পুরাটা মিলে একটা মতো যদি আচরণ করে, সেটাকে আমরা কি বলি, যৌগমূলক বলে থাকি। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখন যৌগমূলকের এক্সাম্পল দেখতে থাকি এবং যৌগমূলকগুলোর আমরা নাম দেখতে থাকি। আসো, কিছু কিছু যৌগমূলকের আমরা মানে অনেকগুলো তো আছে এক্সাম্পল, সব তো আসলে দেখাবো না, যতটুকু আমাদের লাগে ততটুকু চলো আমরা দেখি। আসো, আমরা চলো এখানে লিখি তাহলে যৌগমূলকের নাম, এরপরে চলো আমরা এখানে দেখবো তোমার হচ্ছে সংকেত। ওকে, আচ্ছা চলো দেখি আসো আমরা, খুবই ইন্টারেস্টিং ভাই, এটা তোমরা 9 টেনে শিখে আসছো, তোমাদের কাছে একদম ইজি লাগবে। দেখো, এক নাম্বার উদাহরণ আমরা দিতে পারি, এই যে একটু আগে দেখছি অ্যামোনিয়াম, এটা তোমার একটা যৌগমূলক একটা। এটার স্ট্রাকচার কীরকম হয়, এটার সংকেত কীরকম হয়, NH4+ হয়। দুই নাম্বার হইতে পারে তোমার হচ্ছে ভাই ফসফোনিয়াম, এটার সংকেত কীরকম হইতে পারে, PH4+। 3 নম্বর হইতে পারে তোমার হচ্ছে ভাই, তোমার এখানে সাপোজ ধরো কার্বনেট, এটাও একটা যৌগমূলক, এটার স্ট্রাকচার কীরকম হইতে পারে, CO3(2-). 4 নম্বর যৌগমূলকের নাম হইতে পারে তোমার হচ্ছে ভাই, সাপোজ ধরো একটু আগে দেখে আসছি আমরা অ্যালুমিনেট, আর এটার সংকেত কীরকম হবে ভাই, এটার সংকেত হবে তোমার হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম, আর হচ্ছে OH4, আর এটা মাইনাস থাকবে এখানে। ওকে, তারপরে তোমার আরেকটা যৌগমূলক হইতে পারে তোমার এখানে ধরো থায়োসায়ানেট বা তোমার SCN যেটাকে আমরা বলি, তাহলে আমরা চর্ম লিখে এনে দিই 5 নম্বর থায়োসায়ানেট, এটাও আমার একটা যৌগমূলক হইতে পারে, এটাকে আমরা ASCN- দিয়ে লিখি। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আরেকটা তোমার এখানে যৌগমূলক হইতে পারে 6 নম্বরে, ধরো তোমার হচ্ছে ভাই ফসফাইট, আর এটার স্ট্রাকচার কীরকম হবে ভাই, এটা যদি দেখাই, এটার স্ট্রাকচার তোমার হবে হচ্ছে যে এই PO3. ওকে, আচ্ছা তারপরে হইতে পারে তোমার এখানে ভাই ফসফেট হইতে পারে, চলো আমরা এখানে লিখে আসো 7 ফসফেটের তোমার সংকেতটা কীরকম হবে, ফসফেটের সংকেত তোমার হচ্ছে PO4(3-). এটাও একটা যৌগমূলক। ওকে, এটা একটা যৌগমূলক। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের যৌগমূলক আর কী কী হইতে পারে, ধরো আমি একটু মনে করার চেষ্টা করি, নাইট্রাইট এগুলো ছিল যৌগমূলক। 8 নাম্বার আমাদের সময় 9 ছিল নাইট্রাইট, এবং এটার স্ট্রাকচার কীরকম হইতো ভাই, NO2-। তারপর নাইট্রেট ছিল একটা, 9 নম্বরে চলো আমরা লিখি এখানে নাইট্রেটের স্ট্রাকচার কীরকম হইতো ভাই, এটা ছিল তোমার হচ্ছে NO3-, এরকম ছিল এখানে। কেমন, তারপরে ছিল তোমার এখানে ভাই সায়ানাইট ছিল, তারপরে তোমার এখানে ছিল আমাদের সায়ানাইট। দাঁড়াও কোথায় লিখি, একটা কাজ করি, তাহলে এটাকে আমি ডিলিট করে দিই একটু, এখানে লিখে আসো 10 নম্বর সায়ানেট ছিল, সায়ানেটের স্ট্রাকচার কীরকম হয়, সায়ানেট হচ্ছে তোমার হচ্ছে ভাই এই CnO-। তারপর ছিল তোমার হচ্ছে সায়ানাইট ছিল, এটার স্ট্রাকচার ছিল আমাদের হচ্ছে ভাই Cn-। তারপর আরেকটা যদি আমি লিখি এখানে 11 নম্বর, সেটা ছিল আমাদের হচ্ছে ভাই সালফেট, এটা ছিল আমাদের SO4(2-). আর শিখা লাগবে না, এতটুকু শিখলেই চলবে। দাঁড়াও আমরা কোথায় লেখা যায় সালফেটটাকে, আমি একটু চিন্তা করি, এখানে একটু তাহলে এটাকে আমি একটু বাম পাশে নিয়ে আসি। আসো, তাহলে চলো আমরা এখানে লিখে আসো যে 12 নম্বর, এটা ছিল আমাদের হচ্ছে ভাই সালফেট,
আর সালফেটের স্ট্রাকচার আমরা সবাই জানি SO4 2-। তো এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট যৌগমূলকের আমরা নাম এবং সংকেত আমরা দেখলাম। এগুলো কিন্তু আমরা 9-10 থেকেও সবাই জানি আসলে। চলো আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিই কোনটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে। এটা হচ্ছে এগুলো সংকেত। ওকে, তো এগুলো আমাদের একটু পরে এখনই সাহায্য করবে, আমাদেরকে বেশ কিছু কাজে সাহায্য করবে। চলো আমরা দেখি কী কাজে আমাদের সাহায্য করবে। আমরা এখন একটা টপিক পড়ব যেটা থেকে অ্যাডমিশনে MCQতে সবসময় কোয়েশ্চেন আসে এবং রিটেনেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। ওকে, আমরা ওই টপিকটা আলোচনা করার চেষ্টা করব এখন। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখানে যে তোমার এখানে ভাই যৌগমূলক কাকে বলে এবং আমরা ইম্পর্টেন্ট কিছু যৌগমূলকের নাম দেখলাম এবং তাদের হচ্ছে আমরা এখানে কী দেখলাম ভাই, সংকেতগুলো আমরা এখানে দেখলাম। আশা করি এতটুকুতে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিকটার নাম হচ্ছে, আমি চলো একটা কাজ করি, তা তো বন্ধনটাকে আমরা কাট করে চলো এখানে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তোমার ভাই এটা, যে কোন যোগে কী ধরনের বন্ধন বিদ্যমান। এটাকে 5 স্টার দাও বা 3 স্টার দাও, কারণ এইটা থেকে MCQতে কোয়েশ্চন কোনো সময়েই বাদ যায় না। ওকে, তো এটা আমাদের খুব ভালো করে পড়া লাগবে। তাহলে আমাদের এখানে জিনিসটা কি, কোন যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান। তো আমি তোমাকে সেখানে চোরাই বুদ্ধি শেখাবো, কিছু শর্ট ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সগুলোর মাধ্যমে আসলে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা যে কোন যোগের মধ্যে তোমার হচ্ছে ভাই কী আছে, কোন ধরনের বন্ধন আছে। তো চলো জিনিসটা আমরা স্টার্ট করতে থাকি। তো এখানে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা তোমাকে স্ট্রাকচার শুরু করি। আসো দেখো, আমি তোমাকে বলি, ফার্স্টে বলি টিপস নাম্বার 1। তাহলে এই টপিকটার নাম কি আমাদের, যে কোন যোগে কী ধরনের বন্ধন বিদ্যমান। তোমাকে একটা যোগও দেওয়া থাকবে, বলবে এই যোগের মধ্যে কী কী বন্ধন আছে সেটা তুমি বের করো। তো তোমার ওই জন্য তোমাকে কিছু টিপস খাটাইতে হবে। তো আমি তোমাকে টিপস নাম্বার 1 দিই। টিপস নাম্বার 1 হচ্ছে যে ওই যোগের মধ্যে যদি লিগ্যান্ড থাকে অথবা যদি তোমার এখানে কোনো যৌগমূলক থাকে, লিগ্যান্ড থাকে বা কী থাকে ভাই, যৌগমূলক থাকে। যেমন আমি যদি তোমাকে কিছু এক্সাম্পল দিই, এই যে একটু আগে দেখছি আমরা এখানে PO4 3-, তারপরে তোমার হচ্ছে ভাই এই NH4+, তারপরে তোমার হচ্ছে BF4-, তারপরে তোমার হচ্ছে ভাই এখানে আছে সাপোজ ধরো PH4 3+, এরা সবাই হচ্ছে যৌগমূলক, ফসফোনিয়াম আয়ন। ওকে, PH4+টা। তাহলে দেখো কোনো একটা টিপস নাম্বার 1 কি, কোনো একটা যৌগ যদি কি থাকে, লিগ্যান্ড বা যৌগমূলক থাকে, তাহলে মাস্ট বি সেখানে সন্নিবেশ বন্ধন থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে মাস্ট বি সেখানে কি থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, বা সন্নিবেশ বন্ধন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন লিখে আসো, এটাকে সংক্ষেপে সন্নিবেশ বন্ধন আমরা বলতে পারি। সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। তাহলে এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। দেখো ফার্স্ট আমরা তাহলে টপিকটার নাম কি, কোন যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান। তাহলে আমি এখানে প্রথমে টিপস কী শিখাইছি, যদি একটা যোগের মধ্যে লিগ্যান্ড বা যৌগমূলক থাকে, যৌগমূলক কোনগুলো, এগুলা বা যেগুলো লিখে দিচ্ছে বা এগুলো যদি থাকে, তাহলে সেখানে মাস্ট বি তোমার কি থাকবে, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 কি, টিপস নাম্বার 2 হচ্ছে যে তোমার সকল জটিল যোগে, সকল কি যোগে, জটিল যোগে তোমার হচ্ছে মাস্ট বি সেখানে কি থাকবে, তোমার সকল জটিল যোগের মধ্যে আয়নিক বন্ধন থাকবে। কি মনে রাখবা, সকল জটিল যোগে আয়নিক বন্ধন থাকবে, আয়নিক বন্ধন থাকবে। সকল জটিল যোগে কি থাকবে, আয়নিক বন্ধন থাকবে। কিন্তু এখানে একটা সতর্কতা আছে, 3 স্টার দিয়ে আমি এখানে একটা সতর্কতা লিখে দিই। কি সতর্কতা, সতর্কতা হচ্ছে যে সকল জটিল যোগে হচ্ছে আয়নিক বন্ধন থাকবে, কিন্তু তোমার জটিল আয়নে কিন্তু আয়নিক বন্ধন থাকে না। মনে রাখবা, শুধু জটিল আয়নে বা শুধু যদি জটিল আয়ন দেওয়া থাকে, জটিল আয়নে আয়নিক বন্ধন থাকবে না, আয়নিক বন্ধন থাকবে না। ওকে, আমি আরেকবার বুঝাই বলি সেখানে, তবে এখানে একটা কাহিনী আছে, এখানে একটা, তবে এর কিছু ব্যতিক্রম আছে, তবে এর কিছু ব্যতিক্রম আছে। কখন কখন ব্যতিক্রম হবে সব আমি দেখাই দিব। তার আমি চলো টিপস নাম্বার 2 আলোচনা করছি। এখানে কি টিপস নাম্বার 2 হচ্ছে যে সকল জটিল যোগে, তার মানে তুমি যদি একটা জটিল যোগ নাও, সেই জটিল যোগের মধ্যে অবশ্যই তোমার এখানে কি থাকবে, সেই জটিল যোগের মধ্যে অবশ্যই তোমার এখানে আয়নিক বন্ধন থাকবে। তবে এটার কিছু ব্যতিক্রম আছে।
সতর্কতা হচ্ছে যে আমি কিন্তু জটিল যৌগের কথা বলছি। জটিল যৌগে হচ্ছে তোমার কি থাকতেছে, আয়নিক বন্ধন থাকতেছে। কিন্তু যদি তুমি শুধু জটিল আয়ন দেওয়া থাকে, নট যৌগ, সেখানে কিন্তু আয়নিক বন্ধন থাকবে না। ওকে, তবে আমি এখানে লিখে দিচ্ছি সকল জটিল যৌগে আয়নিক বন্ধন থাকবে। তবে এটা কিছু ব্যতিক্রমও আছে, কিছু কিছু যৌগে আয়নিক বন্ধন থাকে না। কখন কখন থাকবে না সব আমরা আলোচনা করবো আস্তে আস্তে। কিন্তু মেজরিটি জটিল যৌগে, 99% জটিল যৌগে কী থাকবে, আয়নিক বন্ধন থাকবে। তাহলে কথাটা ভালো করে লক্ষ্য করে দেখো, যদি যৌগ থাকে সেখানে আয়নিক বন্ধন থাকবে, আর যদি আয়ন থাকে, জটিল আয়ন, সেখানে আয়নিক বন্ধন থাকবে না। আমি এক্সাম্পল দিয়ে যখন বুঝাবো এগুলো অনেক ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তখন। তাহলে টিপস নাম্বার 1 এবং টিপস নাম্বার 2 আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। টিপস নাম্বার 3, টিপস নাম্বার 3 হচ্ছে যে যৌগে মিনিমাম 2টি অধাতু থাকলে সমযোজী বন্ধন থাকবে। সমযোজী বন্ধন থাকবে। তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম, টিপস নাম্বার 3 যে যৌগে যদি তোমার কি থাকে, মিনিমাম যদি তোমার 2টা অধাতু থাকে তাহলে সমযোজী বন্ধন অবশ্যই থাকবে। 3 নাম্বার, সরি টিপস নাম্বার 4, টিপস নাম্বার 4 হচ্ছে যে যৌগে তোমার হচ্ছে ভাই ধাতু যদি যৌগে মিনিমাম একটি ধাতু থাকলে, যৌগে এটা হচ্ছে আমরা নর্মাল যৌগের উদাহরণ দিচ্ছি, নট জটিল যৌগ। আমি যেখানে লিখে দিই যৌগে মিনিমাম একটি ধাতু থাকলে আয়নিক বন্ধন, সেটার মধ্যে কি থাকবে, আয়নিক বন্ধন থাকবে। তবে এই নিয়মটি জটিল যৌগে খাটবে না। আমি খুব ভালোভাবে বুঝাই দিব ভাই, একটু ধৈর্য ধরো জাস্ট। জটিল যৌগে খাটবে না, জটিল যৌগে নাও খাটতে পারে, আমি তোমাকে দেখাবো কখন খাটবে কখন খাটবে না সব দেখাবো। আচ্ছা, টিপস নাম্বার 5, টিপস নাম্বার 5 কি, টিপস নাম্বার 5 হচ্ছে তোমার ভাই, তোমার যদি যৌগে পানি থাকে সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। যৌগে পানি থাকলে সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে আমরা বললাম টিপস নাম্বার 5 যে যদি তোমার যৌগের মধ্যে কি থাকে, পানি থাকে, সেখানে কি থাকবে, সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে, তাহলে চলো এই যে টিপসগুলো আমরা শিখলাম, এই টিপসগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে এখন সবগুলো আলোচনা করার চেষ্টা করি এবং টিপসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তবে তোমাকে আমি একটা রিভিউ দিয়ে আসি। টিপস নাম্বার 1 কি, যদি যৌগের মধ্যে লিগ্যান্ড বা যৌগমূলক থাকে সেখানে অবশ্যই সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। যদি জটিল যৌগ থাকে তাহলে সেখানে মাস্ট বি তোমাদের আয়নিক বন্ধন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু ব্যতিক্রমও আছে। সতর্কতা, জটিল আয়নে আয়নিক বন্ধন থাকবে না যদি জটিল আয়ন শুধু তোমাকে দেওয়া থাকে। আবার যৌগে মিনিমাম যদি 2টা অধাতু থাকে সেখানে তোমার এখানে মাস্ট বি সমযোজী বন্ধন থাকবে। আর যৌগে মিনিমাম একটি ধাতু থাকলে সেখানে আয়নিক বন্ধন থাকবে, তবে এই নিয়মটা জটিল যৌগে নাও খাটতে পারে, নর্মাল যৌগের ক্ষেত্রে খাটবে। আর যৌগে যদি তোমার পানি থাকে সেখানে তোমার কি থাকবে ভাই, সেখানে হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে, তাহলে চলো আমি তোমাকে জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। আসো ফার্স্টে চলো আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করি। আসো, তাহলে আমার কলমটা কোথায় গেল, 1 সেকেন্ড, হ্যাঁ আসছে। তাহলে চলো আমরা এখানে এক্সাম্পল দিয়ে আলোচনা করি। আসো, আমরা চলো এখানে অনেকগুলো এক্সাম্পল দিব, প্রায় 20-25টা যৌগ নিয়ে আমরা আলোচনা করব, সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা চলো এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আসো, আমরা চলো একদম সিম্পল থেকে যাই। আসো ফার্স্টে আমরা অ্যানালাইসিস করব NH4Cl কে নিয়ে।
আমরা ফার্স্টে অ্যানালাইসিস করব NH4। এগুলো খুব ইজি ভাই, তুমি জাস্ট একটু ধৈর্য ধরে থাকো, দেখবে একদম ইজি লাগতেছে। আমরা ফার্স্ট আলোচনা করব NH4Cl-কে নিয়ে। এই যৌগটার মধ্যে কী কী বন্ধন আছে আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট একটু বুদ্ধি খাটাও তো ভাই, সে কী বুদ্ধি খাটাবা এখানে খেয়াল করে দেখো। এই যে আচ্ছা, আরেকটা টিপস নাম্বার 6 আমি তোমাকে একটু লিখে দিই। টিপস নাম্বার 6 হচ্ছে যে যৌগে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হলে, যৌগে পজিটিভ ও নেগেটিভ সৃষ্টি হলে আয়নিক বন্ধন থাকবে, আয়নিক বন্ধন থাকবে। চলো আমি তোমাকে বুঝাই আসো। দেখো ফার্স্টে NH4Cl, এখন NH4Cl জিনিসটা, NH4Cl এর মধ্যে এখানে অ্যামোনিয়াম আয়ন আছে না, এখানে কি আছে NH4 অ্যামোনিয়াম আয়ন বিদ্যমান, যেটা কি একটা, যেটা হচ্ছে তোমার একটা যৌগমূলক। তো আমরা একটু আগে বলে আসছি যদি যৌগমূলক থাকে সেখানে মাস্ট বি ওই যৌগটার মধ্যে তোমার কি থাকবে, তোমার মাস্ট বি থাকবে সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, সন্নিবেশ। আচ্ছা সন্নিবেশ সমযোজী বন্ধন এত বড় না লিখে আমরা এখানে জাস্ট সিম্পলভাবে সন্নিবেশ বন্ধন লিখি এটাকে, আশা করি তোমরা এতটুকু বুঝে নিবা। সমযোজী কথাটা লিখতেছি না কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে এখানে এই যৌগটার মধ্যে কেন সন্নিবেশ বন্ধন আছে, কারণ এই যৌগটার মধ্যে খেয়াল করে দেখো NH4+ বিদ্যমান। NH4+-এর মধ্যে এই NH4+ যে যৌগমূলক, যৌগমূলক থাকলে সেখানে কি থাকে সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে, রাইট। আচ্ছা সেকেন্ডে খেয়াল করে দেখো, সেকেন্ডে এখানে দেখো এই যৌগটার মধ্যে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে। কেমনে, এখানে NH4+ আছে, একই সাথে এখানে আবার Cl- আছে, কারণ এখানে যেহেতু পুরো যৌগটাকে চার্জ, পুরো যৌগটা হচ্ছে চার্জ নিউট্রাল, মানে নেট কোনো চার্জ নাই, কিন্তু এখানে তো একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এটাকে যদি নিউট্রাল করতে যাও তাহলে এখানে নেগেটিভ চার্জ দিতে হবে, তাহলে এখানে একটা পজিটিভ এখানে একটা নেগেটিভ, তার মানে এইখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে। তো যৌগে যদি কী হয় পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় সেখানে কী থাকবে আয়নিক বন্ধন থাকবে। তাহলে এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, যেহেতু পজিটিভ অ্যান্ড নেগেটিভ সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে কি থাকবে, সেখানে তোমার হচ্ছে যে আয়নিক বন্ধন থাকবে। ওকে, এবার আসো থার্ডে। নাইট্রোজেন হচ্ছে একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু, তাহলে এই তিনটা হচ্ছে অধাতু। তা আমি তোমাকে বলছি মিনিমাম যদি দুইটা অধাতু থাকে, মিনিমাম যদি কি থাকে, মিনিমাম দুইটা অধাতু থাকলে সেখানে সমযোজী বন্ধন থাকবে। তাহলে এখানে কি থাকবে, এখানে তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধন থাকবে, সমযোজী বন্ধন থাকবে। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখি আমরা এখানে যে এই যৌগটার মধ্যে তাহলে যেহেতু যৌগমূলক আছে তাই সন্নিবেশ বন্ধন আছে, যেহেতু পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে তাই তোমার এখানে আয়নিক বন্ধন থাকবে, যেহেতু এখানে মিনিমাম দুইটা অধাতু আছে তাই এখানে সমযোজী বন্ধনও সৃষ্টি হবে। তাহলে এই পুরো যৌগটার মধ্যে এই যে NH4Cl, এই যে NH4Cl, এই পুরো যৌগটার মধ্যে 3 প্রকার বন্ধন বিদ্যমান, 3 প্রকার বন্ধন বিদ্যমান। কি কি, সন্নিবেশ, আয়নিক এবং সমযোজী। তোমাকে জিজ্ঞেস করবে যে কি কি বন্ধন বিদ্যমান আছে, সমযোজী, তাহলে এই 3 প্রকারের বন্ধন তোমার এখানে বিদ্যমান থাকবে। ওকে, আশা করি আমরা ফার্স্ট এক্সাম্পলটা এখানে বুঝতে পারছি। যেহেতু এখানে কোনো পানি নাই তাহলে এখানে কিন্তু কোনো দিকে থাকবে না, হাইড্রোজেন বন্ধন থাকবে না। আমরা চলো সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখবো এখানে, এটা একটা জটিল যৌগের এক্সাম্পল। ধরো CO NH3, তারপর তোমার এখানে 6Cl3 দেওয়া। আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে যে আমরা প্রথমে কি লিখে দিচ্ছি, যদি লিগ্যান্ড থাকে বা যৌগমূলক থাকে সেখানে কী হবে সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। তাহলে এখানে দেখো এখানে NH3 একটা লিগ্যান্ড আছে না, তাহলে যেহেতু এখানে লিগ্যান্ড আছে তাহলে এখানে আমরা অলরেডি লিখে আসছি যে লিগ্যান্ড অথবা, কারণ আমরা সবাই জানি লিগ্যান্ড কী করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে যদি যৌগে লিগ্যান্ড থাকে তাহলে সেখানে মাস্ট বি তোমার কী থাকবে, এখানে তোমার হচ্ছে ভাই সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। তাহলে এখানে NH3 যেটা, NH3 হলো লিগ্যান্ড। আমাদের ফার্স্ট পয়েন্টে এটা লেখা ছিল যে লিগ্যান্ড বা তোমার এখানে যৌগমূলক থাকলে সেখানে কি গঠিত হবে, সন্নিবেশ বন্ধন গঠিত হবে। ওকে,
আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। 2 নম্বরে আসি আমরা। এখানে দেখো 2 নম্বর হচ্ছে যে এইটা কি একটা জটিল যৌগ না, এটা কি, এটা হচ্ছে একটা জটিল যৌগ। তো জটিল যৌগের ক্ষেত্রে কি হয়, যেহেতু জটিল যৌগ তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে 3 আছে, এখানে Cl3 আছে। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে তুমি চাইলে এই যৌগটাকে এভাবে ব্রেকডাউন করতে পারো। কীভাবে, এই যৌগটাকে আসলে এভাবে লেখা যায় CONH3 6 3 মাইনাস, আর এখানে 3 প্লাস, আর এখানে লিখতে পারো Cl মানে 3Cl মাইনাস। ওকে, তাহলে চলো জিনিসটা আমি তোমাকে দেখাই। এখানে খেয়াল করে দেখো এই যে যৌগটা আছে না, এখানে CONH3 6 আর Cl3 আছে। তো এই যৌগটাকে চাইলে আমি এইভাবে ব্রেকডাউন করতে পারি। কেমনে, এখানে 3 প্লাস কেন দিছি বলো তো, কারণ এটা কিন্তু এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে। আচ্ছা 3 কেন দিছি, কারণ এখানে Cl3 আছে। দেখো একটা জিনিস হচ্ছে যে পুরো যৌগটাকে চার্জ নিরপেক্ষ হইতে হবে, মানে চার্জ নিউট্রাল হইতে হবে। তাহলে পুরো যৌগের চার্জটাকে 0 হইতে হবে। এখন আমি বুঝতেছি এখানে 3টা ক্লোরিন আছে, তো 3টা ক্লোরিনের চার্জ এখানে কী হয়, 3টা নেগেটিভ হয়। তাহলে 3টা নেগেটিভ যদি এখানে থাকে তাহলে এটা নিউট্রাল করার জন্য এখানে 3টা পজিটিভ দিতে হবে। তাহলে এই যৌগটাকে চাইলে আমি এভাবে করে ব্রেকডাউন করতে পারি। তাহলে এইখানে কি প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে না, তো প্লাস মাইনাস সৃষ্টি হওয়া মানে কি, সেখানে আয়নিক বন্ধন থাকবে। এই জন্যই আমি কি লিখছি, একটা যদি জটিল যৌগ দেখো আয়নিক বন্ধন সৃষ্টি হওয়ার জন্য প্লাস মাইনাস দোনোটাকে থাকতে হবে, শুধু প্লাস অথবা শুধু মাইনাস থাকলে হবে না। আয়নিক বন্ধন সৃষ্টির জন্য একই সাথে প্লাসও থাকতে হবে, একই সাথে মাইনাসও থাকতে হবে। যেহেতু এই যৌগটাকে চাইলে আমি এইভাবে করে ব্রেকডাউন করতে পারি, এই যৌগটাকে আমি এইভাবে চাইলে কী করতে পারি, ভেঙে ফেলতে পারি। এইভাবে চাইলে ভেঙে ফেলতে পারি, ভেঙে এভাবে করে আমি লিখতে পারি। কেমনে, কারণ একটু আগে আমি বলছি পুরো যৌগটাকে তোমার চার্জ নিউট্রাল হইতে হবে। যেহেতু পুরো যৌগের উপর কোনো চার্জ দেওয়া নাই, তাহলে পুরো যৌগের চার্জটা সামগ্রিক চার্জ 0 হইতে হবে। এখানে Cl3 আছে, তাহলে 3টা Cl-এর চার্জ হচ্ছে 3টা নেগেটিভ হয়, আর এখানে তাহলে 3 প্লাস দিতে হবে এই নিউট্রাল করার জন্য, কারণ 3টা পজিটিভ 3টা নেগেটিভকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তাই যেহেতু এখানে একই সাথে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, তাই এখানে তোমার এখানে দেখো তাহলে একই সাথে কী হচ্ছে, একই সাথে পজিটিভ একই সাথে নেগেটিভ সৃষ্টি হচ্ছে, অ্যান্ড একই সাথে এখানে নেগেটিভ সৃষ্টি হচ্ছে। তাহলে মাস্ট বি এখানে কী থাকবে, মাস্ট বি তোমার এখানে জন্য আয়নিক বন্ধন থাকবে। এই কারণে দেখো আমি কি বলে আসছি এখানে, এই কারণে দেখো আমি এখানে কি বলে আসছি, এই কারণে আমি বলে আসছি এটা যদি জটিল যৌগ হয়, নর্মালি জটিল যৌগগুলো আর বেশিরভাগগুলোতে কী হয়, এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয়। তাই এটাতে কী থাকবে তোমার বলো তো, এখানে আয়নিক বন্ধন থাকবে। তবে এটা কিছু ব্যতিক্রমও আছে, এটা ব্যতিক্রমটা আমি একটু পরে দেখাচ্ছি তোমার এখানে, কেমন, একটু পরে দেখাচ্ছি তোমার এখানে আমি। তাহলে এখানে একটা, তাহলে আমরা তাহলে নেক্সটে যাই আসো। নেক্সট এখানে দেখো তাহলে এখানে আমরা কী কী পেয়ে গেলাম, সন্নিবেশ পাইলাম, আয়নিক পাইলাম। ওকে, আচ্ছা এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো তো, নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। তাহলে এখানে ক্লোরিন একটা অধাতু, কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা কিন্তু অধাতু। তাহলে মিনিমাম দুটো অধাতু থাকলে কী হয়, তোমার এখানে অবশ্যই সমযোজী বন্ধন গঠিত হবে। যেহেতু এখানে হাইড্রোজেন দুটোর অধাতু, তাহলে আমার ক্লোরিন কিনে চিন্তা করা লাগতেছে না, কারণ দুইটা অধাতু হইলেই হয়ে যায়। তাহলে এখানে আমাদের কি আছে, মিনিমাম দুইটা অধাতু আছে, মিনিমাম দুইটা অধাতু আমাদের কাছে আছে। তাইলে অবশ্যই এখানে কী পাবা, তুমি সমযোজী বন্ধন পাবা, সমযোজী বন্ধন পাবা। দেখো এই যে আমরা টিপসগুলো শিখলাম না, এই টিপসগুলো কিন্তু আসলে তোমার মানে সবচেয়ে ভালো হয় তুমি যদি চিত্র আঁকার মাধ্যমে আসলে বুঝতে চাও এই যৌগটার মধ্যে কী কী বন্ধন থাকবে। তারপরেও ওই যেহেতু এমসিকিউতে আসলে আমাদের এত সময় থাকে না, তাই আমরা এই টিপসগুলোর মাধ্যমে আসলে কী কী বন্ধন থাকে সেটা আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তবে টিপসগুলো হচ্ছে ভাই চোরাই বুদ্ধি, তো সকল চোরাই বুদ্ধি কিন্তু সবসময় অ্যাপ্লাই হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যায়। আমরা এখনই ব্যতিক্রমটা দেখবো একটা। তো চলো আমরা দেখি 3 নম্বরটা দেখে আসো। 3 নম্বরটা তোমার এখানে সাপোজ ধরো এরকম দেওয়া যে CH3, তারপরে তোমার মানে আমরা আজকে একটা যৌগ দেখছি না লাস্টে, আমি তোমাকে দেখাই কোন যৌগটা। ধরো তোমাকে এই যৌগটা দেওয়া আছে, কোথায় গেল, এই CH3NH3 Cl3, CONH3 Cl3, CONH3 3Cl3, এই যৌগটা তোমার কাছে দেওয়া আছে। ওকে, তো এই যৌগটার মধ্যে তোমার এখানে কী কী বের করতে বলছে, মানে কী কী আসছে জিজ্ঞেস করছে এখানে। তো এখানে NH3Cl হলো লিগ্যান্ড, Cl- হলো লিগ্যান্ড। তাইলে এটা তোমার এখানে অবশ্যই কী গঠন করবে, সন্নিবেশ বন্ধন। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এইটা এখানে আয়নিক বন্ধন গঠন করবে কি না,
অ্যাকচুয়ালি এই যৌগটা কিন্তু আয়নিক বন্ধন গঠন করবে না। কেন আয়নিক বন্ধন গঠন করবে না তুমি যদি চিত্র দেখো এখানে বুঝতে পারবা। আমি যখন এটা চিত্র আঁকছি দেখো এখানে, এই যে দেখো এখানে কিন্তু কোনো আয়নিক বন্ধন নাই, সব কিন্তু এখানে সমযোজী বন্ধন। কিন্তু এখানে কিন্তু আয়নিক বন্ধন ছিল, কেন? কারণ এখানে কিন্তু একটা আলটিমেটলি একটা পজিটিভ ছিল, এখানে একটা নেগেটিভ আছে। এই সিএলটার সাথে কিন্তু এই জিনিসটার একটা আয়নিক বন্ধন আছে সিও এর, কেমন? আবার এখানেও কিন্তু আয়নিক বন্ধন ছিল, কেমনে? এখানে দুটো সিএল আছে না, তো এই দুটো সিএল কিন্তু বাহ্যিক যে সিএলগুলো এরা কিন্তু এই সিওর সাথে কী গঠন করবে? আয়নিক বন্ধন অংশগ্রহণ করবে। কিন্তু এখানে দেখো এখানে বাইরে কিন্তু কোনো সিএল নাই, তাহলে এই সবখানে সিএলগুলো কিন্তু ভিতরে চলে আসছে, তার মানে এগুলো লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে, তাহলে এখানে কিন্তু কোনো আয়নিক বন্ধন নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে এখানে দেখো এখানে আমরা একটা রুলস লিখে দিয়েছিলাম যে সকল জটিল যৌগে আয়নিক বন্ধন থাকবে, তবে এর কিছু ব্যতিক্রম আছে। এই যে দেখো এটা যদিও একটা জটিল যৌগ, কিন্তু এর মধ্যে কিন্তু কি থাকবে না? আয়নিক বন্ধন থাকবে না। তাহলে আমি তোমাকে একটা চোরাই বুদ্ধি শিখাইতে পারি। চোরাই বুদ্ধিটা কি? ব্র্যাকেটের পরে যদি কেউ থাকে, যেমন এখানে ব্র্যাকেটের পরে কেউ একজন ছিল, তাই এখানে আয়নিক বন্ধন আছে। কিন্তু ব্র্যাকেটের মানে আলটিমেটলি ব্র্যাকেটের আগে থাকলেও কিন্তু হইতো। ধর এখানে যদি এটা যদি তোমার অ্যানায়ন হিসেবে কাজ করে, যদি এর আগে যদি একটা ক্যাটায়ন থাকে, ধরো পটাশিয়াম থাকে, তাহলেও কিন্তু আয়নিক বন্ধন হবে। কেন? কারণ সেক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস আকারে তুমি ভাঙতে পারবা। ওকে, তাহলে এটা চোরাই বুদ্ধি যদি তোমাকে শিখাই দিই, তাহলে চোরাই বুদ্ধি কি? চোরাই বুদ্ধি হচ্ছে যে জটিল আয়নের আগে পরে কি আগে পিছে কেউ থাকলে, আগে অথবা পরে কেউ থাকলে সেখানে কি গঠিত হবে? আয়নিক বন্ধন গঠিত হবে। সেখানে আয়নিক বন্ধন গঠিত হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। কিন্তু এখানে দেখো তাহলে যেহেতু এখানে পরে হচ্ছে যে ক্লোরিন আছে, তাই এখানে আয়নিক বন্ধন গঠিত হয়েছে, কারণ এখানে প্লাস মাইনাস সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে আলটিমেটলি পুরো যৌগটার প্লাস মাইনাস সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ এখানে পিছনে কেউ নাই, আগেও কেউ নাই, তাহলে এখানে কিন্তু আয়নিক বন্ধন হবে না। বুঝতে পারছি? এই জন্যই আমরা এখানে লিখে দিছি যে সকল জটিল যৌগে আয়নিক বন্ধন থাকবে, তবে এর কিছু ব্যতিক্রম আছে। এই যে ব্যতিক্রমটা এখানে আছে, এই যে দেখো এটা কিন্তু ব্যতিক্রম, যদিও এটা জটিল যৌগ, কিন্তু এখানে কিন্তু আয়নিক বন্ধন নাই। কেন ব্যতিক্রম সেটা তোমরা বুঝতে পারছো? কেন? কারণ আয়নিক বন্ধন সৃষ্টির জন্য প্লাস মাইনাস লাগবে। এখানে যদিও প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে, এখানে প্লাস মাইনাস সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ পিছনে কেউ নাই, আগেও কেউ নাই, তাই এখানে কিন্তু আয়নিক বন্ধন গঠিত হবে না। তাহলে চোরাই বুদ্ধি কি? কখন আয়নিক বন্ধন গঠিত হবে জটিল আয়নে? তোমার হচ্ছে যদি জটিল যৌগে জটিল আয়নের আগে অথবা পরে যদি কেউ থাকে, আগে অথবা যদি পরে কেউ থাকে, তাহলে সেখানে আয়নিক বন্ধন গঠিত হবে। যেহেতু এখানে যদিও এটা জটিল যৌগ, কিন্তু এর আগেও কেউ নাই, মানে এটা এই পুরো ব্র্যাকেটের আগে পরে কেউ নাই, তাই এখানে জটিল আয়নিক বন্ধন গঠিত হবে না। কিন্তু এখানে দেখো নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তাহলে মিনিমাম দুইটা অধাতু আছে এখানে। তাহলে এখানে মিনিমাম দুইটা অধাতু আছে, তাইলে যেহেতু মিনিমাম দুইটা অধাতু আছে, তাই এখানে কি গঠিত হবে? এখানে তোমার হচ্ছে ভাই সমযোজী বন্ধন গঠিত হবে। সমযোজী বন্ধন গঠিত হবে। তাহলে আমরা এখানে যদি আমরা দেখতে চাই যে এইখানে তাহলে কী হয়েছে, এখানে তোমার তাহলে 3 প্রকার বন্ধন গঠিত হয়েছে ফার্স্ট যৌগটাতে। সেকেন্ড যৌগটারও তোমার এখানে 3 প্রকার বন্ধন গঠিত হয়েছে, কিন্তু থার্ড যৌগটাতে এখানে 2 প্রকারের বন্ধন গঠিত হয়েছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা এরপর উদাহরণে যাই, আসো 4 নাম্বারটা দেখি আসো আমরা এখানে। আশা করি তোমরা এগুলো এনজয় করতেছো, খুবই মজার পড়া। 4 নাম্বার হচ্ছে তোমার এখানে ধরো সিলভার দেওয়া, তারপর তোমার এখানে ধরো NH3 দেওয়া, তারপর তোমার এখানে ধরো 2 দেওয়া, তারপর তোমার এখানে ধরো Cl দেওয়া। আমরা এখান থেকে কীভাবে অ্যানালাইসিস করবো দেখো। ফার্স্টে NH3 হচ্ছে তোমার এখানে লিগ্যান্ড, NH3 হলো লিগ্যান্ড, Clটা মানে Cl তো লিগ্যান্ড না, এখানে Cl বাইরে আছে, তাহলে NH3 হলো লিগ্যান্ড। তাহলে NH3 যদি লিগ্যান্ড হয়, তাহলে এখানে মাস্ট বি তুমি কি দেখতে পারবা? সন্নিবেশ বন্ধন, কারণ আমরা জানি লিগ্যান্ড অথবা যৌগমূলক থাকলে সেখানে সন্নিবেশ বন্ধন থাকে। ফার্স্ট কথা এখানে এটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিনিমাম 2টা অধাতু আছে, মিনিমাম 2টি অধাতু আছে। তাহলে 2টা অধাতু থাকার কারণে
এখানে কি হবে, সমযোজী বন্ধন গঠিত হবে, সমযোজী বন্ধন গঠিত হবে। থার্ড পয়েন্ট, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু জটিল আয়নের পরে কিন্তু একজন আছে, তাহলে এখানে কিন্তু মাস্ট বি কি গঠিত হবে, আয়নিক বন্ধন গঠিত হবে। এটাকে চাইলে কীভাবে বুঝতেছি আয়নিক বন্ধন গঠিত হবে, এটাকে চাইলে দুটা পার্টে তুমি ভাঙতে পারতা। একটা পার্ট কীভাবে লিখতে পারো, Ag NH3 2 শুধু প্লাস আর Cl মাইনাস। কেন শুধু প্লাস কেন দিছি, কারণ এখানে একটা Cl আছে, একটা Cl একটা মাইনাস তৈরি করবে, তাই এটাকে নিউট্রাল করার জন্য একটা প্লাস লাগবে। তাই এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, চাইলে তুমি এই পদ্ধতিতেও মনে রাখতে পারো, চাইলে তুমি চোরাই পদ্ধতি দিয়েও মনে রাখতে পারো। তাই এখানে অবশ্যই আয়নিক বন্ধন সৃষ্টি হবে, আয়নিক বন্ধন দেখা দেবে। তাহলে দেখো ভাই, নর্মাল বুদ্ধি কি, নর্মাল বুদ্ধি হচ্ছে এখানে যদি প্লাস মাইনাস সৃষ্টি হয়েছে একসাথে, তাই এখানে তোমার হচ্ছে আয়নিক বন্ধন সৃষ্টি হবে। কিন্তু যেহেতু এখানে তোমার হচ্ছে যে সাপোজ ধরো তোমার যেহেতু এখানে কি ধরো তোমার হচ্ছে চোরাই বুদ্ধিতে কি, যেহেতু থার্ড ব্র্যাকেটের পরে মানে জটিল আয়নের পরে একজন আছে, এই যে কোনো একজন থাকলে আগে পরে যে কোনো একজন থাকলেই হবে, এখানে আয়নিক বন্ধন সৃষ্টি হবে। যদি কেউ না থাকতো তাহলে এখানে আয়নিক বন্ধন সৃষ্টি হতো না, যদি সেটা জটিল যৌগ। চলো আমরা 5 নম্বর এক্সাম্পলে যাই আসো। 5 নম্বর এক্সাম্পল, ধরো তোমার এখানে দেওয়া KBF4, এটা দেওয়া কেমন, আমি তোমাকে জিজ্ঞেস করছি এটার মধ্যে কী কী বন্ধন আছে। এখন দেখো তো BF4 মাইনাস, এটা কিন্তু হলো একটা যৌগমূলক, আমরা একটু আগে দেখে আসছি। দেখো এই যে কোথায় দেখলাম, এই যেখানে দেখলাম, দেখো BF4 মাইনাস, এটা কিন্তু তোমার একটা যৌগমূলক। তাহলে যৌগমূলক থাকা মানে কি, সেখানে সন্নিবেশ সমযোজী থাকবে, এটা হলো একটা যৌগমূলক। তাহলে এখানে কি থাকবে, সন্নিবেশ সমযোজী থাকবে, ওকে, বা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে, আমরা সন্নিবেশ বন্ধন লিখি ছোট করে। এখানে তোমার তাহলে ভাই সন্নিবেশ বন্ধন থাকবে, ভালো কথা। তারপরে এখানে দেখো তো এই বোরন হচ্ছে তোমার একটা অধাতু, ফ্লোরিন হচ্ছে তোমার একটা অধাতু, তাহলে এখানে মিনিমাম 2টা অধাতু আছে। কারা কারা, বোরন এবং ফ্লোরিন। তাহলে এখানে কি হবে, সমযোজী বন্ধন দেখতে পারবা। আবার এখানে দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হবে, কেমনে, একটা K প্লাস এবং হচ্ছে একটা BF4 মাইনাস। আচ্ছা, আমি K প্লাস সৃষ্টি হবে কীভাবে বুঝছি, যেহেতু BF4টা মাইনাস তৈরি করে, এটাকে নিউট্রাল করার জন্য এখানে একটা K প্লাস সৃষ্টি হইতেই হবে। তাহলে যেহেতু এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটাই সৃষ্টি হচ্ছে, তাই তুমি এখানে আয়নিক বন্ধন দেখতে পাবা। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা যে কীভাবে এই যৌগটার মধ্যে এই তুমি 3 ধরনের বন্ধন এখানে দেখতে পারতেছো। তাহলে চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই আসো। 6 নাম্বার, ধরো Na2SO4 সোডিয়াম সালফেট, এটার মধ্যে কী কী স্ট্রাকচার দেখতে পারবা। ফার্স্ট অফ অল এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, SO4 2 মাইনাস হলো একটা যৌগমূলক। এই যে যৌগমূলকগুলো বারবার লাগতেছে, এই জন্য তোমাকে যৌগমূলকটা আমি আগে পড়াই দিছি। তাহলে যেহেতু এখানে একটা যৌগমূলক আছে, তাহলে এটা একটা অবশ্যই সন্নিবেশ বন্ধন তৈরি করবে, রাইট। তারপরে এখানে যেহেতু মিনিমাম 2টা অধাতু আছে, সালফার এবং অক্সিজেন, 2টা অধাতু আছে, কারা কারা, সালফার এবং অক্সিজেন। তাই এখানে তোমরা কি দেখতে পারবা, সমযোজী বন্ধন দেখতে পারবা। তারপরে এখানে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হবে, কেমনে, এই যে দেখো SO4 2 মাইনাস আছে, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য 2 সোডিয়াম প্লাস লাগবে, তার মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটাই সৃষ্টি হচ্ছে, তাই এখানে মাস্ট বি তুমি এখানে আয়নিক বন্ধন দেখতে পারবা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি, দেখি আমরা কোনো পয়েন্টকে রিডিউস করতে পারি কিনা, টিপসকে। যে দেখো এখানে আমরা তাহলে দেখলাম যে এটা আমাদের লাগতেছে সবসময়, এটা আমাদের লাগতেছে, এটা আমাদের লাগতেছে, এই জিনিসটা আমাদের লাগতেছে না আসলে। টিপস নাম্বার 4টা, মানে তুমি আয়নিক যৌগটাকে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে আসলে চিনতে পারি, সো এটা লাগতেছে না। তো এক্সট্রা টিপস তুমি কেন মুখস্থ রাখতে যাবা, এটা তোমার মনে রাখার দরকার নাই, বাকি তুমি টিপসগুলোকে মনে রাখো তাহলেই হবে, কেমন। এই টিপসটা তোমার লাগবে না আসলে, এটা ছাড়াই আমরা আয়নিক বন্ধনকে কীভাবে চিহ্নিত করতেছি, প্লাস মাইনাস দেখে, কেমন, প্লাস মাইনাস দেখে আমরা ইজিলি আয়নিক বন্ধনকে চিহ্নিত করে ফেলতে পারি আসলে। সো এটার আসলে আমাদের মনে রাখার দরকার নেই।
ওকে, দেখো কীভাবে আয়নিক বন্ধন চিনতেছি এখানে দেখো তো, এখানে প্লাস মাইনাস একসাথে দোনোটা সৃষ্টি হচ্ছে, পজিটিভ নেগেটিভ দোনোটাকে সৃষ্টি হতে হবে, তাহলে আয়নিক বন্ধন। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দোনোটাকে সৃষ্টি হতে হবে। তারপর এখানেও পজিটিভ নেগেটিভ দোনোটা সৃষ্টি হচ্ছে, তাই আয়নিক বন্ধন। এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে না, আয়নিক বন্ধন নাই। এখানে সৃষ্টি হচ্ছে তাই আয়নিক বন্ধন, এখানেও সৃষ্টি হচ্ছে তাই আয়নিক বন্ধন, এখানেও সৃষ্টি হচ্ছে তাই আয়নিক বন্ধন। ওকে, আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে যাই আসো। চলো আমরা 7 নম্বর এক্সাম্পল দেখে আসো। 7 নম্বর এক্সাম্পলে ধরো তোমার এখানে আছে কপার সালফেট ডট 5s2o। এটার মধ্যে কী কী দেখতে পারবা দেখো। ফার্স্ট অফ অল এখানে যেহেতু সালফেট 2- আছে, এখানে যেহেতু তোমার হচ্ছে ভাই সালফেট 2- আছে, তাহলে সালফেট 2- হলো যৌগমূলক, তাহলে মাস্ট বি যৌগমূলক থাকলে সেখানে কী হবে, সন্নিবেশ সমযোজী হবে, সন্নিবেশ বন্ধন থাকবে, রাইট। আচ্ছা, সেকেন্ড কি, এখানে মিনিমাম 2টা অধাতু আছে, 2টা অধাতু আছে। কি কি, সালফারেট অধাতু, অক্সিজেনেট অধাতু, হাইড্রোজেন অধাতু। তাহলে মিনিমাম 2টা অধাতু থাকলে সেখানে কি গঠিত হবে, সমযোজী বন্ধন গঠিত হবে। 3 নম্বর দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হবে। কেমনে, কারণ তুমি এটাকে যদি ভাঙো, এখানে কপার 2 প্লাস সালফেট 2- সৃষ্টি হয়, এখানে একসাথে পজিটিভও সৃষ্টি হচ্ছে অ্যান্ড নেগেটিভও সৃষ্টি হচ্ছে, তাই এখানে তুমি আয়নিক বন্ধনও দেখতে পারবা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পানি আছে, তো পানি থাকলে কি গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কিন্তু আমরা এখনো পড়ি নাই, নেক্সট ক্লাসে পড়বো। তো আমরা এখানে দেখো অলরেডি লিখে দিয়েছিলাম টিপসের মধ্যে একটা, যে যৌগে পানি থাকলে সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। তো যেহেতু এখানে পানি আছে, এখানে দেখো পানি আছে, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকবে এখানে। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি এখানে সামারি করি, দেখো এটা এইটা এইটা এবং এইটা, তাহলে এই প্রথম 3টা যোগের ক্ষেত্রে আমরা দেখলাম যে 3 প্রকার বন্ধন আছে। এটা তো 3 প্রকার বন্ধন, খালি এটাতে হচ্ছে 4 প্রকারের বন্ধন থাকে, বাকিগুলোতে সবগুলোতে কয় প্রকারের বন্ধন করে আছে, 3 প্রকার করে আছে। ওকে, আর এখানে কি কয় প্রকার ছিল, 2 প্রকার ছিল একটাতে, হ্যাঁ 2 প্রকার। ওকে ভাই, তাহলে আশা করি আমরা এতটুকু এখানে জিনিসটা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। নেক্সটে যদি আমরা যাই, নেক্সটে চলো আমরা দেখি আসো। এখানে নেক্সট হচ্ছে যে এখানে আমাদের সাপোজ ধরো আমরা যদি নেক্সট এক্সাম্পল দেখি, এটা কত নম্বরে উদাহরণ দিছি, 7। তাহলে চলো আমরা 8 নম্বরে যাই আসো। দেখো 8 নম্বরে আমি সাপোজ তোমাকে দিলাম KOH, তো এটার মধ্যে কী কী থাকবে দেখো। তো KOH এর মধ্যে এখানে কিন্তু কোনো যৌগমূলক বা ওরকম কিছু নাই, কিন্তু এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখবা K+ সৃষ্টি হবে এবং OH- সৃষ্টি হবে। তার মানে পজিটিভ নেগেটিভ একসাথে আছে, পজিটিভ নেগেটিভ একসাথে থাকা মানে আয়নিক বন্ধন। কিন্তু এখানে আবার মিনিমাম 2টা অধাতু আছে, মিনিমাম 2টা অধাতু আছে। কি কি, অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে এদের কারণে তুমি এখানে কি দেখবা, সমযোজী বন্ধন, বাকি অন্য কোনো বন্ধন এখানে দেখবা না। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 9 নম্বর দেখি আসো। এখানে আমরা 9 নম্বরে যদি আমরা যাই, সাপোজ ধরো তোমার এখানে আমি লিখলাম H3PO4, তো PO4 3-, এটা হচ্ছে একটা যৌগমূলক, হলো যৌগমূলক। তো যেহেতু এটা একটা যৌগমূলক, তাই এখানে কি থাকবে, তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন থাকবে। তো আমি এটাকে সন্নিবেশ বন্ধন লিখি সংক্ষেপে। তারপর এখানে মিনিমাম 2টা অধাতু আছে, রাইট। 2টা অধাতু কি কি আছে এখানে, 2টা অধাতু তোমার এখানে আছে হচ্ছে যে, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে অধাতুগুলো হচ্ছে তোমার এখানে কি কি আছে দেখো। এখানে আছে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন আছে একটা, ফসফরাস আছে একটা, অক্সিজেন আছে একটা। যেহেতু অধাতু আছে এখানে, তাই এখানে তোমার কি ঘটবে, সমযোজী বন্ধন সৃষ্টি হবে,
সমযোজী বন্ধন সৃষ্টি হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাই। কী ব্যাপার আছে আমি তোমাকে বুঝাই বলি। এখানে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে। কেমনে দেখো, এখানে আমি চাইলে এটাকে 3H+ এবং PO4 3- দিয়ে লিখতে পারি। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে। পজিটিভ নেগেটিভ সৃষ্টি হইলেই কি সেটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারি? না ভাই, আয়নিক বন্ধন হওয়ার জন্য ধাতু থাকা মাস্ট, একটা ধাতু মিনিমাম থাকতে হবে। কিন্তু এখানের মধ্যে এটাও ধাতু না, এটাও ধাতু না। ওকে, তাই এখানে তোমার কি গঠিত হচ্ছে না, এখানে যদিও তোমার পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, তাই ধাতু না থাকার কারণে এটাকে আমরা এখানের মধ্যে আয়নিক বন্ধন হচ্ছে বলে আমরা বলতে পারবো না। যেমন এখানে কী হচ্ছিলো দেখো, এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছিলো এবং কিন্তু ধাতু, তাই এটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারছি। এর আগের উদাহরণগুলোতে যাই আসো। এখানেও পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছিল, কিন্তু ধাতু, তাই এটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারতেছি। এখানেও পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে ধাতু, তাই এটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারছি। সিমিলার ওয়েতে এখানেও পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, তো এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, কিন্তু ধাতু, তাই এটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারছি। ওকে, আর এখানেও পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে। এখানে এই যে পুরা যে জটিল আয়নটা, এটা ধাতব আয়ন হিসেবে কাজ করে। জটিল আয়নগুলো কী করে? ধাতব আয়ন হিসেবে কাজ করে। তাই এটাকে, যেহেতু এটা ধাতব আয়ন হিসেবে কাজ করতেছে, তাই এটাকে আমরা এখানে আয়নিক বন্ধন সৃষ্টি হচ্ছে বলে বলতে পারি। ওকে, এখানেও দেখো, এখানে NH4+, তো এখানে আমরা আয়নিক বন্ধন কেন বলতে পারছি? যৌগমূলক বা জটিল আয়নগুলা প্রয়োজন অনুযায়ী ধাতব আয়ন হিসেবে আচরণ করতে পারে। তাহলে এই জন্য যেহেতু এখানে এটা প্রয়োজন অনুযায়ী ধাতব আয়ন হিসেবে আচরণ করতেছে, তাই এটাকে আমরা আয়নিক বন্ধন বলতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি তোমাকে চলো এখানে জিনিসটা লিখে দিয়ে আসো যে আমরা এখান থেকে, তাহলে এটা হচ্ছে কীরকম, এখানে ধনাত্মক জটিল আয়ন, এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট যৌগমূলক গুলো প্রয়োজন অনুযায়ী তোমার কি করতে পারে ভাই? এই ধাতব আয়ন হিসেবে আচরণ করতে পারে। ধাতব আয়ন হিসেবে আচরণ করতে পারে। ওকে, যেমন দেখো এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছিল, তো এটা হচ্ছে আমার যৌগমূলক ছিল। তো এই যৌগমূলকটা কি বলতো? পজিটিভ যৌগমূলক, তাই এটা ধাতব আয়ন হিসেবে কাজ করতেছে। তো এখানে তোমার যে এই জটিল আয়নটা, এটা এখানে পজিটিভ, তাই এইটা তোমার এখানে ধাতব আয়ন হিসেবে কাজ করতেছে। ধাতব আয়ন মানে এখানে আয়নিক বন্ধন গঠিত হবে। ওকে, তারপরে তুমি যদি এখানে যাও, এখানে দেখো এটাও এখানে ধাতব আয়ন হিসেবে কাজ করতেছে, তাই এটা পজিটিভ মানে। তারপরে তোমার এখানে, কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখন আমরা বলতে পারো ভাই এটা তো যৌগমূলক, তাহলে এটা ধাতব আয়ন হিসেবে কাজ করবে না। না, এটা দেখো ঋণাত্মক যৌগমূলক। এটা কি ধরনের যৌগমূলক? ঋণাত্মক যৌগমূলক। আমি কিন্তু অলরেডি বলে আসছি, ধাতব আয়ন হিসেবে কারা কাজ করতে পারে? ধনাত্মক জটিল আয়ন অথবা ধনাত্মক চার্জ বিশিষ্ট যৌগমূলকগুলো। কিন্তু এখানে এই যৌগমূলকটা কিন্তু ধাতব আয়ন হিসেবে কাজ করতে পারবে না। কেন? কারণ এখানে নেগেটিভ চার্জ আছে। ওকে, তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল ভাই, এটা যে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। তো এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে যে যদিও এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই পজিটিভ নেগেটিভের মধ্যে তোমার পজিটিভটা কিন্তু তোমার এখানে কি নাই? এই যে ধাতব আয়ন মানে ধাতু নাই। তাহলে এই জন্য এখানে কি হবে না? আয়নিক বন্ধন গঠিত হবে না। তাহলে চলো এখানে আমি লিখে দিই, এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ ধাতব আয়ন হিসেবে কাজ করতে পারে না। ধাতব আয়ন হিসেবে কাজ করতে পারছে না, তাই এখানে আয়নিক বন্ধন গঠিত হওয়া সম্ভব নয়। আয়নিক বন্ধন গঠিত হওয়া
সম্ভব নয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এখানে আমি চলে এখানে একটা পয়েন্ট লিখে দিই যে টিপসের মধ্যে এই যোগে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হলে আয়নিক বন্ধন থাকবে। তো মাস্ট এই পজিটিভটাকে কী দিতে হবে, ধাতব আয়ন নিতে হবে। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট উদাহরণে যাই। এভাবে উদাহরণ করতে আসলে এগুলো আমি যদি তোমাকে প্রথমেই লিখে দিতাম, এই যে দেখো আমি যদি তোমাকে প্রথমেই এই যে পজিটিভ নেগেটিভের মধ্যে এই ঝামেলাগুলো আনতাম, তাহলে তুমি হয়তো অনেকটা ঝামেলা লাগতো তোমার কাছে। কিন্তু আমি আস্তে আস্তে আনতেছি কেন, কারণ তোমার জন্য একটা মেন্টালিটি ডেভেলপ করে যে তুমি একটা আসলে এক্সাম্পল অনেকগুলো সলভ করতেছো, তুমি আসলে সলভ করতে করতে শিখে যাচ্ছ। ওকে, এই জন্য তোমাকে হচ্ছে আমি এখানে দেখাই দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, ভালো কথা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে আমি যদি তোমাকে দেখাই যে আসলে আমরা প্রায় শেষের দিকে, এখন অনেকগুলো যোগে আমরা পড়ে ফেলছি। 10 নম্বরে চলো আমি তোমাকে দেখাই যে সাপোজ ধরো H2O। H2O এটার মধ্যে কী কী বন্ধন আছে? ফার্স্ট অফ অল এখানে মিনিমাম 2টা অধাতু আছে, তাই এখানে তুমি সমযোজী বন্ধন মাস্ট পাবা। সমযোজী বন্ধন তুমি মাস্ট এখানে পাবা। তারপর তোমার এখানে আর কি, যেহেতু পানি আছে তাহলে এখানে তুমি মাস্ট বি হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন পাবা। খেয়াল করে দেখো, এটাওকে কিন্তু চাইলে তুমি H+ এবং OH- ভাঙাইতে পারো। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ থাকলেও এটাকে তুমি কেন আয়নিক বন্ধন বলতে পারবা না, কারণ এদের মধ্যে কেউ কি নাই বলো তো, এদের মধ্যে কেউ কিন্তু ধাতব আয়ন নাই। ওকে, তাই ধাতব আয়ন হিসেবে কাজ করতে না পারার কারণে এখানে কিন্তু আয়নিক বন্ধন গঠন হওয়া সম্ভব না। এখানে এই পয়েন্টটা তাহলে এটার জন্য খাটবে, এই পয়েন্টটা তাহলে এটার জন্য খাটবে। ওকে, আশা করি এটা এখানে আমরা বুঝতে পারছি ভাই। তাহলে চলো এটাকে আমি একটু করে দিই পয়েন্টটাকে, ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তো আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখানে আসলে যদি আমি তোমাকে আরও কয়েকটা যৌগকে আলোচনা করা যায়, সাপোজ ধরো আরেকটা আলোচনা করে আসো সেম উদাহরণের 11 ধরো H2SO4। এখানের মধ্যে কী কী থাকবে? এখানের মধ্যে তোমার এই SO4 যেটা আছে, SO4 কি, SO4 2- হলো যৌগমূলক। তাহলে যৌগমূলক হওয়ার কারণে তোমার এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে ভাই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হবে বা সন্নিবেশ বন্ধন গঠিত হবে। তারপরে এখানে দেখো মিনিমাম 2টা অধাতু আছে। কি কি? সালফার, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এখানে মাস্ট বি তোমার কি গঠিত হবে, সমযোজী বন্ধন গঠিত হবে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে, 2H+ SO4 2-, কিন্তু এদের মধ্যে কেউ কিন্তু কি না, ধাতব আয়ন না। তো এদের মধ্যে কেউ ধাতব আয়ন না থাকার কারণে আমরা এদেরকে কী বলতে পারবো না, আমরা এদেরকে তোমার হচ্ছে ভাই এদেরকে আমরা আয়নিক বন্ধন গঠন করে এই জিনিসটা আমরা এখানে বলতে পারবো না। ওকে, আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। তাহলে চলো লাস্ট 2-1টা এক্সাম্পল দেখাই, আজকে শেষ করে দিব আমরা এখানে। আমরা নেক্সট দিন হচ্ছে বাকিটুকু আলোচনা করবো, আসলে অনেক লেন্দি হয়ে গেছে ক্লাসটা। আচ্ছা, এক্সাম্পল 12। সাপোজ আমি তোমাকে বলি যে ধরো AgNH3 সাপোজ এখানে আমি তোমাকে দিলাম প্লাস। তো এইটার মধ্যে কী কী বন্ধন তুমি দেখতে পারবা? এখানে NH3 লিগ্যান্ড আছে, তাহলে এখানে মাস্ট বি তুমি সন্নিবেশ সমযোজী দেখতে পারবা। এখানে কি দেখতে পারবা, সন্নিবেশ সমযোজী। ওকে, তারপর এখানে মিনিমাম 2টা অধাতু আছে, বা সন্নিবেশ সমযোজী না লিখে সন্নিবেশ বন্ধন লিখি, শুধু এটাকে আমরা সন্নিবেশ বন্ধন। তোমার এখানে মিনিমাম 2টা অধাতু আছে, মিনিমাম 2টা অধাতু আছে। কি কি? নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে এখানে সমযোজী বন্ধন গঠিত হবে। আমরা বেসিক্যালি আসলে 4 ধরনের বন্ধন নিয়ে অনেক কনসার্ন থাকি, আয়নিক, সন্নিবেশ, সমযোজী এবং হাইড্রোজেন বন্ধন। বাকিগুলো নিয়ে আমরা চিন্তা করি না, আরও অনেক বন্ধন আছে, ধাতব বন্ধন, ওগুলো নিয়ে আমরা তো চিন্তা করি না। আচ্ছা, তো এটা হচ্ছে সমযোজী বন্ধন এখানে গঠন করবে। আমি যদি তোমায় জিজ্ঞেস করি এখানে আয়নিক বন্ধন গঠিত হবে কিনা,
এখানে কিন্তু ভাই আয়নিক বন্ধন গঠিত হবে না। কেন? কারণ এখানে শুধুমাত্র পজিটিভ আছে, এখানে শুধুমাত্র পজিটিভ আছে, নট নেগেটিভ কিন্তু একসাথে নাই। তাই শুধু পজিটিভ থাকার কারণে এখানে কিন্তু কি গঠিত হবে না, এখানে কিন্তু তোমার হচ্ছে ভাই আয়নিক বন্ধন গঠিত হবে না। তাহলে চলো আমরা এখানে লিখে দিই, এখানে শুধুমাত্র পজিটিভ আছে, তাই আয়নিক বন্ধন গঠিত হবে না। কারণ কেন? আয়নিক বন্ধন গঠিত হওয়ার জন্য পজিটিভ নেগেটিভ দুটোটাকে একসাথে থাকা লাগবে এবং তোমার হচ্ছে ওই পজিটিভটাই কী হতে হবে, ধাতব আয়ন হতে হবে, বন্ধন গঠন হবে না। এই যে এই জিনিসটাকে দেখো আমি এখানে লিখে আসছি যে জটিল আয়নে আয়নিক বন্ধন থাকবে না। এই দেখো জটিল যোগে যদিও কিন্তু আছে, কিন্তু জটিল আয়ন যেগুলো আছে পজিটিভ নেগেটিভ সেগুলোতে কিন্তু কি থাকবে না, আয়নিক বন্ধন থাকবে না। ওকে, আশা করি আমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইবারে তোমাদের অনেকের মনে একটা কোয়েশ্চন থাকতে পারে, অনেকের মনে একটা কোয়েশ্চন আসতে পারে, সেটা হচ্ছে যে ভাই একটা যোগের মধ্যে আমরা এখানে সাপোজ একটা এক্সাম্পল নিয়ে আসেন ভাই। সেটা কী এক্সাম্পল? ধরো হচ্ছে আমি তোমাকে দেখাই আসো, ধরো তোমার হচ্ছে যে এই যোগটার এক্সাম্পলটাকে আমরা নিই। এই যোগটার দিকে তুমি একটু করে তাকাও। সেটা হচ্ছে যে এই যোগটার মধ্যে তুমি তাকালে দেখবা এই যোগটার মধ্যে সন্নিবেশ বন্ধনও আছে, সমযোজী বন্ধনও আছে, আয়নিক বন্ধনও আছে। তাহলে এই যোগটাকে আমরা আয়নিক যোগ বলবো নাকি সমযোজী যোগ বলবো? ঠিক আছে, খেয়াল করে দেখো, এটা পরীক্ষাগারে দেখা গেছে যদি একটা যোগের মধ্যে একাধিক বন্ধন থাকে, মানে আয়নিক সমযোজী বন্ধন একসাথে থাকে, তখন সেটা আয়নিক ধর্ম প্রদর্শন করে। ওকে, তাহলে আমি চলে লিখে দিই জিনিসটা এখানে। তাহলে এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা নোট। সেটা হচ্ছে ভাই, যদি যোগে একাধিক বন্ধন উপস্থিত থাকে তবে, আচ্ছা একাধিক বন্ধনের পরে আমরা ব্র্যাকেটে লিখে দিয়ে আসো কী কী বন্ধন থাকতে পারে। একাধিক বন্ধন যেমন সমযোজী, তারপরে তোমার আয়নিক, সন্নিবেশ, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখলাম যে যদি একটি যোগে একাধিক বন্ধন একই সাথে উপস্থিত থাকে, একাধিক বন্ধন একই সাথে উপস্থিত থাকে, তবে যৌগটি আসলে পরীক্ষাগারে দেখা গেছে এটা কেমন আয়নিক যৌগের মতো আচরণ করে। যৌগটি আয়নিক যৌগের মতো আচরণ করে, যৌগটি আয়নিক যৌগের মতো আচরণ করে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটা এই কনফিউশনটা তোমাদের অনেকেই ক্লিয়ার হয়েছে যে যদি ভাই একসাথে যদি অনেকগুলো বন্ধন থাকে তাহলে সেটা কী ধরনের যৌগ হিসেবে কাজ করবে, তাহলে সেটা আয়নিক যৌগ হিসেবে কাজ করবে। ভাই আজকে আসলে সময় নেই, সময় থাকলে হচ্ছে আমরা নেক্সট টপিকগুলো দেখতাম। তো আমরা আশা করি আজকে যেগুলো পড়ছি আমরা এগুলো আমরা সব বুঝতে পারছি। আমরা নেক্সট দিন কেউ থেকে স্টার্ট করবো বলি। নেক্সট দিন হচ্ছে আমরা দেখবো তোমার এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল, ধাতব বন্ধন, এবং আমরা আরেকটা জিনিস এখানে পড়ি নাই অলরেডি। কী পড়ি নাই? আমরা কিন্তু এখানে পড়ছি যে কয় প্রকারের বন্ধন থাকে, কিন্তু টোটাল কয়টা বন্ধন থাকবে সেটা কিন্তু আমরা পড়ি নাই। যেমন এখানে দেখো আমরা এখানে কী পড়ছি যে এই যৌগটার মধ্যে কয় প্রকারের বন্ধন আছে, মানে এই প্রকারগুলো বন্ধন আছে, কিন্তু এই টোটালের মধ্যে অ্যাকচুয়ালি টোটাল বন্ধন কয়টা আছে সেটা কিন্তু আমরা পড়ে নেই। আমরা চেষ্টা করবো সেই টপিকটা দিয়ে স্টার্ট করার, যে একটা যৌগের মধ্যে টোটাল কয়টা বন্ধন থাকে সেটা দিয়ে স্টার্ট করার। ওকে, তো এরপর আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল, ধাতব বন্ধন, গুরুত্বপূর্ণ সংকেত, এবং আমরা কিছু কোয়েশ্চনও নেক্সট ক্লাস আমরা সলভ করবো। তো আমি আশা করতেছি তোমরা আজকের পড়াগুলো ভালোভাবে বুঝতে পারছো ভাই। তো প্রথমে বলতে চাই হচ্ছে যে দেখো ভাই, আমার অনেকে ফোন করে অনেক, মানে আমার না, আমার ফ্রেন্ডের নাম্বারে ফোন করে অনেক জ্বালাই ফেলতেছো। আমার কাছে কোনো পেড বেচ নাই ভাই, নো পেড বেচ অ্যাভেলেবল, মানে আমি কোনো পেড বেচ পড়াই না। ওকে, সো আমাকে কল দিয়ে মানে বলে লাভ নাই যে আসলে পেড বেচ আছে কিনা। আমার আসলে কোনো পেড বেচ নাই। যদি তুমি লেকচার দেখে উপকৃত হও তাহলে তুমি 150 টাকা মান্থলি পে করতে পারো, ইফ ইউ ক্যান। যদি তুমি অ্যাফোর্ড করতে পারো তাহলে
কোনোদিন কোনোগুলোর হিসাব রাখা হবে না ভাই। এগুলো নিয়ে বিস্তারিত পোস্ট ফেসবুক গ্রুপেই দেওয়া আছে। এগুলো হচ্ছে যে নাম্বার ভাই, এইসব নাম্বারে তুমি পাঠাতে পারো। তবে ভাই এগুলোতে প্লিজ 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 ভাই কল করিও না। এগুলোতে কল করলে যাদের নাম্বার ওনারা খুবই বিরক্ত হন। এখানে প্লিজ ডোন্ট কল। বারবার হচ্ছে যে প্রতিদিন কল করতেছো, প্রায় 50-60টার মতো কল আসেই ভাই। বারবার বলতেছি এগুলোতে কল করিও না, কেমন? আচ্ছা, এই রিকোয়েস্টটা তুমি আমার রাখিও। আর আজকের লেকচারে তোমার যদি ভালো লাগে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার মনে সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।